ওকে, আমরা আমাদের ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করছি। সো হোপফুলি অনেকেই আছেন একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছেন, জাস্ট হচ্ছে তাদের একটু প্র্যাকটিস করা দরকার। অথবা হচ্ছে কেউ হচ্ছে মাঝামাঝি লেভেলে আছেন, কেউ হচ্ছে বেসিক জানেন, অথবা হচ্ছে তার সবকিছুই গোছানো আছে, গ্রামার বা হচ্ছে ভোকাবুলারি জানা আছে, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য এখানে ক্লাস করতেছেন। সো যে যে লেভেলের হন না কেন, আমি একদম মানে বেসিক থেকে শুরু করতেছি, একদম বেসিক ইনফরমেশন থেকে। হোপফুলি যারা হচ্ছেন বেসিক আপনাদের অলরেডি জানা আছে তাদের তো জানা আছেই, আর যাদের হচ্ছে জানা নাই তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যাদের জানা আছে তারা কাইন্ডলি বিরক্ত হবেন না, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাচ্ছি। দেখেন, আমার ফার্স্ট কথা হচ্ছে যে রাইটিং এর দুইটা টাস্ক থাকে। আপনি একাডেমিক দেন আর জিটি দেন, দুইটা টাস্ক থাকে। একটা হচ্ছে দুইটা টাস্ক, একটার নাম হচ্ছে আমরা যেটা বলে থাকি রাইটিং টাস্ক 1, আর একটা হচ্ছে রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1 আর একটা হচ্ছে রাইটিং টাস্ক 2। দেখেন, পরীক্ষায় কোশ্চেনে লেখা থাকে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস অন রাইটিং টাস্ক 1, আর রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে লেখা থাকে ইউ শুড স্পেন্ড 40 মিনিটস। আপনার এটা আপনাকে বলে দিচ্ছে, বাট দ্যাট ডাজেন্ট মিন ইউ মাস্ট হ্যাভ টু ইউজ 40 মিনিটস ফর টাস্ক 2, এটা না। দেখেন, টাস্ক 1-এ হচ্ছে 150 ওয়ার্ডস লিখতে হয়, আর টাস্ক 2-তে হচ্ছে 250 ওয়ার্ডস লিখতে হয় মাস্ট। এটা না লিখলে আপনার ব্যান্ড স্কোর কমবে। আমি সবই সিরিয়ালি আসতেছি যে কিভাবে কিভাবে মার্কিং মার্ক ডিস্ট্রিবিউশন হয়, এবং হচ্ছে আমাদের প্রিপারেশনটা কিভাবে হবে, কিভাবে আমরা হচ্ছে শুরু করব, কিভাবে আমাদের প্রিপারেশনটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো। যেটা বলছিলাম যে দুইটা টাস্ক থাকে, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2। আমরা জানি এটাতে হচ্ছে রাইটিং টাস্ক 1-এ 150 ওয়ার্ডস, এটাতে হচ্ছে 1/3 মার্ক ক্যারি করে, 1/3 মার্কস ক্যারি করে, 1/3 মার্কস ক্যারি করে হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য। আর রাইটিং টাস্ক 2 এর জন্য হচ্ছে 2/3 মার্কস ক্যারি করে। ধরেন টোটাল যদি হয় হচ্ছে 9 ব্যান্ড স্কোর, 9-এর মধ্যে 6 হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2 থেকে, আর রাইটিং টাস্ক 1 থেকে হচ্ছে 3, তাহলে এই রাইটিং টাস্ক 2-তে হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ, আর রাইটিং টাস্ক 1 হচ্ছে 1 গুণ। সো এটাকে ব্যান্ড স্কোর আসলে কিভাবে করা হয় আমি অলরেডি এর আগেও বিভিন্ন সময় বলেছি, তারপরেও আবার বলতেছি, যাতে হচ্ছে কারো কোনো কনফিউশন না থাকে, কারো বিন্দু মাত্র কোনো ইনফরমেশন গ্যাপ না থাকে, এজন্য আমি বলছি। তাহলে দেখেন, রাইটিং টাস্ক 1-এ যদি আপনি ধরেন 7 পেলেন, আর রাইটিং টাস্ক 2-তে পেলেন 8, তাহলে রাইটিং টাস্ক 2-কে হচ্ছে 2 দিয়ে গুণ করা হবে। রাইটিং টাস্ক 2-কে হচ্ছে 2 দিয়ে গুণ করা হবে, আর রাইটিং টাস্ক 1-কে হচ্ছে 1 দিয়ে গুণ করা হবে। জয়েন করতে পারছে না কেন? ওকে, যেটা আমি এক্সাম্পল হিসেবে বলছিলাম, ধরুন আপনি টাস্ক 1-এ হচ্ছে 7 পেয়েছেন। এগুলো আমি বলতেছি ভাই, আমার একটু লজিক আছে, একটু টাইম দিবেন কাইন্ডলি। রাইটিং টাস্ক 2-তে আপনি পেয়েছেন 8, যেহেতু আপনি 8 পেয়েছেন, 8-কে হচ্ছে 2 দিয়ে গুণ করা হবে, 8-কে হচ্ছে 2 দিয়ে গুণ করা হবে, 8 ইন্টু 2। আর 7 যেহেতু রাইটিং টাস্ক 1-এ পেয়েছেন, 7 ইন্টু 1, তাহলে হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করে টোটালকে 3 দিয়ে ভাগ করা হবে, তাহলে 8 দুগুণা 16, আর 7 1-কে 7, তাহলে হচ্ছে 16 আর 7-এ কত হলো? 23। 23 ভাগ হচ্ছে 3, তাহলে কত হয় দেখেন, 23-কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, 7.67, 7.67। দেখেন, 7.67 মানে হচ্ছে আপনার 7.5, 7.5। আর আপনি যদি 7.75 পান, খাদিজা আপু কাইন্ডলি এইটা একটু উঠায় দেন, এই যে এই দাগটা হঠাৎ করে হয়তো এসেছে, এটা দেখেন আপনার ওখানেই আছে, আপনি এটা উঠায় দিতে পারবেন, একটু ট্রাই করেন। তাহলে দেখেন, আপনার হচ্ছে এখানে রাইটিং টাস্ক 2-কে হচ্ছে 2 দিয়ে গুণ করা হচ্ছে, আর রাইটিং টাস্ক 1-কে হচ্ছে 1 দিয়ে গুণ করা হচ্ছে।
টোটাল যে স্কোরটা আসবে সেটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করা হবে। কেন আমি এটার কথা বলতেছি, কারণটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক যখন পরীক্ষার হলে দুইটা কোশ্চেন আসবে, রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2। ইনশাল্লাহ পরীক্ষার হলে আমরা বিসমিল্লাহ বলে পরীক্ষা শুরু করব, বা যার যার আল্লাহর নাম নিয়ে পরীক্ষা, যার যার সৃষ্টিকর্তার নাম নিয়ে পরীক্ষা শুরু করব। আমরা প্রথমে হচ্ছে রাইটিং টাস্ক 2টা দিয়ে আনসার শুরু করব। কেন রাইটিং টাস্ক 2 দিয়ে আনসার শুরু করব? কারণ রাইটিং টাস্ক 2তে বেশি মার্কস ক্যারি করে। রাইটিং টাস্ক 2তে বেশি মার্কস ক্যারি করে, এটা একটা রিজন। আর একটা হচ্ছে রাইটিং টাস্ক 2তে হচ্ছে বেশি লিখতে হবে, আর হচ্ছে অ্যাডভান্স লেভেলের গ্রামার লিখতে হবে, অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি লিখতে হবে। সো রাইটিং টাস্ক 2 দিয়ে আমরা শুরু করব। এখানে হচ্ছে আমরা মিনিমাম 40 মিনিটস এখানে ইউজ করব। মিনিমাম 40 মিনিটস হচ্ছে রাইটিং টাস্ক 2তে দেব, মিনিমাম 40 মিনিটস। ভাই দরকার হলে আপনি এই 40 মিনিটসের মধ্যে 1 মিনিট বেশি লাগলে লাগুক, বাট কখনোই 40 মিনিটসের চেয়ে 1 মিনিট কম যেন ইউজ না করেন। খাদিজা আপু, আপনি কাইন্ডলি একটু ট্রাই করেন, রিকোয়েস্ট করতেছি আপনাকে, এই দাগটা একটু তুলে দেন। ওকে, রাইটিং টাস্ক 2তে হচ্ছে আপনার বেশি মার্কস ক্যারি করে, 250 ওয়ার্ডস লিখতে হয়, এবং এজন্য হচ্ছে আমরা 40 মিনিটস ইউজ করব রাইটিং টাস্ক 2তে। রাইটিং টাস্ক 2তে যখন 40 মিনিটস শেষ হয়ে যাবে, এরপরে আমরা রাইটিং টাস্ক 1 শুরু করব। কেন? কারণ রাইটিং টাস্ক 1 এর নাম্বারই কম। আমরা ছোটবেলা থেকে যে পরীক্ষা দিয়ে আসতেছি, যেটাতে বেশি নাম্বার সেটাতে আমরা বড় করে লিখি বা সুন্দর করে লিখি বা সময় বেশি দেই, আর যেটাতে কম নাম্বার সেটাতে আমরা সময় কম দেই। আর রাইটিং টাস্ক 1টা অনেকটাই হচ্ছে অলরেডি স্ট্রাকচারড। আমরা যখন ইনশাআল্লাহ রাইটিং টাস্ক 1 এর ক্লাস করব, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারা 2, একদম মুখস্থ টাইপের কিছু কথাবার্তা আছে, ওগুলো সবসময় ইউজ করলে আপনার রাইটিং টাস্ক 1 এ ভালো ব্যান্ড স্কোর করা যায়। কিন্তু প্রবলেমটা হয় রাইটিং টাস্ক 2তে। এখানে আপনার এমন এমন কিছু টপিক থাকে, জাস্ট একটা লাইন থাকে, 1.5টা লাইন থাকে, 1-1.5 লাইনের উপরেই আপনার 250টা ওয়ার্ড লিখতে হয়। তাহলে এই ধরনের যখন পরীক্ষার কোশ্চেন আমি পাবো, আমার ফার্স্ট কাজটা কি হবে? কোশ্চেন পাওয়ার সাথে সাথে আপনি যখন কোশ্চেনটা পেলেন আপনার হাতে, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, ছোট্ট করে একটা পেজে একটা A4 সাইজের একটা পেপার দিবে। অনেক সময় 2 পেজও থাকতে পারে, যেহেতু রাইটিং টাস্ক 1 এর একাডেমিক এর কোশ্চেনটা থাকে অনেক বড়, আপনার বার গ্রাফ, চার্ট, ম্যাপ অনেক কিছু থাকে অনেক, এই জন্য রাইটিং টাস্ক 1 এর হচ্ছে একটা পেজ জুড়েই একটা কোশ্চেন অনেক সময় থাকে। যখন আমরা রাইটিং টাস্ক 1 এ যাব, জিটির ক্লাস আলাদা হবে, রাইটিং টাস্ক 1 এর একাডেমিকের ক্লাস আলাদা হবে। তো ওই সময় আমরা বিস্তারিত আলোচনা করব রাইটিং টাস্ক 1 নিয়ে। কিন্তু এখন আমি বলতেছি কেন যে আমরা রাইটিং টাস্ক 2 ক্লাসটা করব, কিন্তু ওভারঅল আইডিয়া যে রাইটিং টাস্ক 2 তে আমরা কি কি কাজ করব। প্রথমে হচ্ছে পরীক্ষার হলে যেই কোশ্চেনটা দেখার সাথে সাথে আপনি কিছু কমন গ্রামার খাতায় লিখে রাখবেন, যে এই গ্রামার গুলো আপনি অবশ্যই ইউজ করবেন। এবং ভাই আপনার দুনিয়ার সব গ্রামার জানারও দরকার নাই, লেখারও দরকার নাই, বোঝারও দরকার নাই। স্পেসিফিক কিছু গ্রামার, যেমন হচ্ছে ধরেন পরীক্ষার হলে আপনি কি বলবেন, সে বলাটা নির্ভর করবে কোশ্চেন থেকে, কিন্তু কিভাবে বলবেন এইটা আপনার প্রি প্ল্যান থাকবে। আপনি কোন গ্রামারে বলবেন, কোন ভোকাবুলারিতে বলবেন, কোন বিশেষ কিছু প্রিপজিশন ইউজ করার ট্রাই করবেন, যে এই এই গ্রামার গুলো সবসময় ইউজ করার ট্রাই করবেন পরীক্ষার হলে। যেই ধরেন ভাই আপনি শুরুতেই লিখে রাখলেন নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, ট্রাই করবেন এই নট অনলি বাট অলসোটা আপনার রাইটিং এর একটা জায়গায় লেখার, লিখে রাখলেন আপনি কি কি গ্রামার ইউজ করবেন ছোট করে। ভাই আপনার তো এত সময় নাই, আপনি পরীক্ষার হলে তো যদি এটা নিয়ে করেন এত সময় তো পাবেন না। সো যখন আপনি নট অনলি বাট অলসোটা লিখে রাখবেন, দেখবেন যে পরীক্ষার হলে যখন আপনি কিছু লেখার জন্য আসবে, আইডিয়া তো ভাইয়া কোশ্চেন থেকে আসবে, কিন্তু লিখবেনটা কিভাবে, কোন গ্রামারটা ইউজ করবেন, সেজন্য দেখবেন অটো আপনার নট অনলি বাট অলসো দিয়ে একটা আইডিয়া চলে আসছে। শুধু নট অনলি বাট অলসো না, এরকম হচ্ছে আরো বেশ কিছু গ্রামার, যেটা আপনাকে আমি অলরেডি আপনাদের সবাইকে হচ্ছে গ্রামারের হচ্ছে পিডিএফ লেকচার শিট গুলো দেওয়া হয়েছে এবং ক্লাস রেকর্ড গুলো দেওয়া হয়েছে। সো ওগুলা যদি আপনারা দেখেন, আশা করি যে বেসিক আর অ্যাডভান্স গ্রামার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তারপরেও আমরা তো ক্লাসে আরো ওভারঅল আলোচনা করবই।
ওকে, তাহলে দেখেন কিছু গ্রামার একটু লিখে রাখেন। আমি হচ্ছে পরীক্ষার হলে যেই যে কাজটা করবেন, যে গ্রামার রেডমি 8, ভাই আপনি দাগ দিতেছেন। ওকে, তাহলে দেখেন কি কি আপনি গ্রামার গুলো লিখে রাখবেন। ভার্ব আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু হয়, ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু হয়, এই ধরনের একটা গ্রামার আপনি পরীক্ষার ইউজ করার ট্রাই করবেন। ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়, ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়, এরকম একটা গ্রামার ইউজ করার ট্রাই করবেন। এক্সাম্পল দেওয়া যাবে কি? অবশ্যই এক্সাম্পল দিবেন। ওটা তো হচ্ছে ম্যাম, আপনি হচ্ছে পার্ট বডি প্যারা 1 বডি প্যারা 2 তে এক্সাম্পল গুলো দিবেন, ওগুলো তো অবশ্যই দিবেন ম্যাম। আমি জাস্ট বলতেছি যে পরীক্ষার হলে যাওয়ার যে মানে রাইটিং, প্রথমে তো আপনি লিসনিং রিডিং দিবেন, এরপরে রাইটিং এর কোশ্চেনটা আপনাকে দেওয়া হবে। বাট কোশ্চেনে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার মেইন যে আনসার শিটটা থাকবে সেখানে আপনার ক্লিয়ার করে মেইন আনসারটাই লিখতে হবে। এছাড়া কোশ্চেনের উপর আপনি দাগাতে পারবেন, লিখতে পারবেন, নোট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সো কি কি গ্রামার ইউজ করবেন এগুলো একটু শুরুতে লিখে নেবেন ছোট্ট করে, খুবই ছোট করে, যে এন ডট ডট বার্ব, ভার প্লাস আইএনজি, ওরা ভার প্লাস আইএনজিটা খুব পছন্দ করে। এরপরে হচ্ছে ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স শুরু হয়, ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স শুরু হয়, এই ধরনের একটা সেন্টেন্স আপনি লেখার ট্রাই করবেন যে ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স শুরু হয়। ওকে, এরপরে হচ্ছে ধরেন আপনার কন্ডিশনাল, কন্ডিশনালের মধ্যে প্রেজেন্ট কন্ডিশনালটা বেশি আপনার অ্যাপ্রোপ্রিয়েট, প্রেজেন্ট কন্ডিশনালটা ইউজ করা। জি, গ্রামারের এক্সাম্পলটাই দিচ্ছি রাকিব ভাইয়া। এই যে ধরেন নট অনলি বাট অলসো ব্যবহার করবেন, ভার্ব প্লাস আইএনজি ইউজ করবেন, ইনফিনিটিভটা ইউজ করবেন, ইনফিনিটিভটা ইউজ করবেন, এগুলা আরো দিচ্ছি। ধরেন এগুলা হচ্ছে সবার জন্য একদম কমন, যাদের 5.5 দরকার তারাও এগুলা ইউজ করবেন, যারা হচ্ছে 6 ব্যান্ড দরকার, 6.5 দরকার তারা ইউজ করবেন। আর আরো কিছু দিচ্ছি যেগুলো একটু অ্যাডভান্সড, যেগুলো হচ্ছে 8 বা 7.5, বা হচ্ছে আরেকটু, আপনি যদি আপনার হচ্ছে ভান্ডারে যতটুকু কুলায় আর কি। এরপর হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং ডিসকভার্ড সামথিং। সো এগুলার আমি বিস্তারিত আলোচনাগুলা স্টেপ বাই স্টেপ করব বা এর পরের ক্লাসগুলোতে করব। বাট আমি শুধু বলতেছি যে কি কি লাগবে আপনার। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ম্যাম, সেন্টেন্স আকারে গ্রামার বললে এখন অনেক টাইম লেগে যাবে। আমি জাস্ট হচ্ছে ওভারঅল আইডিয়াটা দিচ্ছি যে প্রপারলি আপনারা কি কি শিখবেন, আর হচ্ছে কি কি আমাদের লাগবে ভালো একটা স্কোরের জন্য। এরপর হচ্ছে পজিটিভ ভার্ব, এগুলো খুবই ছোট্ট একটা বিষয়, বাট আপনাকে হচ্ছে রাখতে হবে। পজিটিভ ভার্বের আমরা আমাদের বেসিক অ্যাডভান্স গ্রামারে অলরেডি দেয়া আছে। ইয়েস, হ্যাভিং প্লাস ভার্ব থার্ড অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে ধরেন কন্ডিশনাল তো মোটামুটি ইজি, পজিটিভ ভার্ব। এরপর হচ্ছে ধরেন দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, বাট এটা সব সময় খাপ খায় না। জোর করে যদি ইউজ করেন অনেক সময় নাম্বার
কম হওয়ার আরো সম্ভাবনা। ইনভার্টেড সেন্টেন্স। এরপর হচ্ছে ধরেন কমন যে বিষয়গুলো, ধরেন আপনার রেদার দ্যান এর ব্যবহার। সব সময় হচ্ছে আপনি কম্পারেটিভ সেন্টেন্স ইউজ না করে রেদার দ্যানটা ইউজ করলেন। এরপরে হচ্ছে আমরা তো সবসময় অ্যাক্টিভ ইউজ করি, অ্যাক্টিভ সেন্টেন্স, বাট মিনিমাম একটা সেন্টেন্স, একটা ভাই, প্যাসিভটা খুব বেশি ইউজ করা ভালো না। আর এখানে আরেকটা কথা বলে রাখি, দেয়ার আর মেনি থিং, দেয়ার আর সামথিং, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেয়ার আর অথবা দেয়ার ইজ, এটা আমি লিজের ভিডিও থেকে এটা আমি ইনফরমেশনটা আপনাদের রেফারেন্স হিসাবে দিচ্ছি। এগুলা যত কম ইউজ করবেন তত ভালো। এগুলো হচ্ছে একটা পোর সেন্টেন্স। শুধুমাত্র একটা সেন্টেন্সে দেয়ার আর সামথিং এটা না লেখা ইউজ করাই ভালো। Can I record this class? Okay, for your kind information, I am already recording, so no need. We will provide you, no problem. ওকে, সো একটা সেন্টেন্স, মিনিমাম একটা সেন্টেন্স প্যাসিভে ইউজ করবেন। আর অ্যাক্টিভ তো থাকেই, অ্যাক্টিভ তো থাকেই। আর ট্রাই করবেন যে খুব খুব ক্লিয়ার কাট লেখা আছে আপনার মার্কিং ডিস্ট্রিবিউশনে, যে মার্কস যেভাবে ডিস্ট্রিবিউশন হয় ওখানে কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডভান্স রেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স অথবা কমপ্লেক্স গ্রামার। সো কমপ্লেক্স যত বেশি ইউজ করতে পারেন, বাট কমপ্লেক্সের মধ্যেই হাজারো ধরনের রুলস আছে, কমপ্লেক্সের মধ্যেই অনেক ধরনের রুলস আছে। এরপর হচ্ছে কমা। কমা এর পরে নতুন একটা সেন্টেন্স শুরু করা। ওই কমা এর পরে ধরেন মিস্টার আবির আহাদ গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তাহলে হচ্ছে মিস্টার আবির আহাদ গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে মিস্টার আবির আহাদ হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক। আর কমায়ের পরে দেখেন মিস্টার গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এটা তার একটা অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ। সো কমায়ের এই অ্যাডভান্স ব্যবহারটা ট্রাই করবেন পরীক্ষায় ইউজ করার। বাট ওই যে আমি বললাম যে আমি তো সবই লিখে দিচ্ছি, বাট আপনার ভান্ডারে যতটুকু কোলায় আমি সবই শিখাবো, সবই ট্রাই করব, বাট ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আপনি দরকার হলে দুইটা সেন্টেন্স অ্যাডভান্স কম লেখেন, বাট ভুল করা যাবে না। সিম্পল তো আমরা লিখেই থাকি, এরপরে হচ্ছে কমপ্লেক্স, এরপরে হচ্ছে কম্পাউন্ড। মোট কথা আপনার লেখার মধ্যে যেন ভ্যারাইটিস থাকে। আপনি একটা খুব ভালো শিখছেন কমপ্লেক্সের ব্যবহারটা, কিন্তু কমপ্লেক্স শুধু কমপ্লেক্সই রয়েছে, আর কিছু পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার মার্কসটা ভালো আসবে না। মোট কথা ভ্যারাইটিস থাকতে হবে গ্রামার আনার ভালো করার জন্য। উইস, যেগুলো নর্মাল কমপ্লেক্স এগুলো তো থাকবেই, এগুলো ছাড়াও আপনার আরো অ্যাডভান্স টাইপস এর গ্রামার থাকতে হবে। হোয়ার, এরপরে হচ্ছে ধরেন দ্যাট বিকজ যুক্ত সেন্টেন্স, দ্যাট বিকজ এগুলো যুক্ত সেন্টেন্স, সিন্স, তারপর হচ্ছে সো দ্যাট। দেখেন ভাই, আপনি জাস্ট আইডিয়াটা রাখবেন, যখন যেটা খাপ খায়, যখন যেটার সাথে বেশি পারফেক্ট হয় তখন সেটা আপনি ইউজ করবেন। ওকে, এরপরে হচ্ছে বিদেশিরা মানে যারা এক্সামিনার, এরা কিছু সেন্টেন্স খুবই ভালো পছন্দ করে। এটার মধ্যে একটা হচ্ছে ভার্ব আইএনজি, আর একটা হচ্ছে আপনার কন্ট্রাস্টিং যে ওয়ার্ড গুলো আছে, আমরা যে লিসনিং এ দেখবেন যে এই কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলোর জন্য পুরো সেন্টেন্সের মোড় ঘুরে যায়। যেমন হচ্ছে যে মিস্টার হাবিবুর রহমান ইজ এ ট্যালেন্ট পারসন, হি হ্যাজ ডান লট অফ philanthropic activities for the society. But however মানে কোনো ঝামেলা আছে, মানে কোনো ঝামেলা আছে, মানে কোনো ঝামেলা আছে, মানে কোনো ঝামেলা আছে। সো এই however, nonetheless, nevertheless, albeit, notwithstandingly, এই টাইপসের কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলো আমরা আপনাকে লিস্ট দিয়ে দিব এবং হচ্ছে আপনি ট্রাই করবেন এগুলো
মুখস্থ করার এবং ব্যবহারটা একটু ভালো মতো শেখার, এবং আমরাও ক্লাসে এরপরে যখন ক্লাসগুলো হবে তখন আমরা এগুলো আরো বিস্তারিত প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। জাস্ট হচ্ছে বাট একটু সবাই কুইকলি লিখে নেন, আমাদের আরো বেশ কিছু অনেক কিছু আলোচনা করার বিষয় আছে। নানদিলেস, নেভারদিলেস, এই বিষয়গুলো। এরপরে হচ্ছে ধরেন ডাবল কম্পারেটিভ কি লিখেছিলাম? আচ্ছা লিখছিলাম কি না লিখি নাই? শিওর শিওর, অবশ্যই আই উইল প্রোভাইড রেকর্ড। ওকে, ডাবল কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, পরবর্তীতে হচ্ছে দি প্লাস, সবাই একটু কষ্ট করে লিখে রাখবেন, যদিও আমি এই শীট সব দিয়ে দেব, তারপরে একটু কষ্ট করে লিখে রাখবেন। লিখে রাখলে আপনার ক্লাসের মনোযোগ বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, বুঝতে সুবিধা হবে। এরপর হচ্ছে কমন লিঙ্কিং ওয়ার্ডস, আপনি মুখস্থ করে রাখবেন ভাই। কমন লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে 25% মার্কস ক্যারি করে টোটাল। কোহিয়ারেন্স এন্ড কোহেশন নামে একটা অংশ আছে, আমি ওইটাও লিখে লিখে আলোচনা করতেছি। কমন লিঙ্কিং ওয়ার্ডস মানে সেন্টেন্স প্রোগ্রেস, একটা লাইন থেকে আরেকটা লাইন কিভাবে গেল, এটা কি হঠাৎ করে নিয়ে আসছেন নাকি হচ্ছে একটা আইডিয়া নিয়ে কথার মাধ্যমে নিয়ে আসছেন। সো এই লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহারটা, এটা কোহিয়ারেন্স এন্ড কোহেশনের মধ্যে পড়ে, যেটাতে আপনি 25% মার্কস পেতে পারেন। ওকে, মোটামুটি আমরা এই কয়েকটাই লিখলাম। আর হচ্ছে এই যে এখানে যে আমরা লিখেছি যে কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের হাজারো ব্যবহার আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সের অনেক অ্যাডভান্স ব্যবহার আছে, এগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। বাট একটু যত সংক্ষেপে করা যায় উইদিন 30 or 40 সেকেন্ডস এর মধ্যে এই অ্যাডভান্স এগুলো আপনি লিখে রাখবেন। নট অনলি বাট অলসো ভার্ব, ভি প্লাস আইএনজি, তারপরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কমা এর ব্যবহার, তারপরে কন্ট্রাস্টিং ওয়ার্ড, বাট, হাউএভার, নানদিলেস, সো দ্যাট, মানে পরীক্ষায় যাই থাকুক না কেন ভাইয়া, আপনার গ্রামার এগুলো অবশ্যই ইউজ হবে। আপনি বলবেন কিভাবে সেটা আপনার ফিক্সড, বলবেনটা কি সেটা হচ্ছে কোশ্চেনের উপর নির্ভর করে। ওকে, এই যে আমরা বলতেছি যে রাইটিং টাস্ক 2টা আমরা আগে লিখব এবং শুরুতেই আমরা গ্রামার গুলো লিখে নেব। এখন ধরেন ভাই, পরীক্ষার হলে আপনার একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা আপনি কাইন্ডলি একটু লেখেন, কোশ্চেনটা একটু কাইন্ডলি আপনি লেখেন। কোশ্চেনটা একটু কষ্ট করে লেখেন, আমরা জাস্ট কোশ্চেনটা ইউজ করতেছি আমাদের বোঝার সুবিধার্থে। ধরেন একটা কোশ্চেন, স্যাম্পল কোশ্চেনটা হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম। আমাদের নটরডেম কলেজে মনে আছে আমাদের এক টিচার ছিলেন, আমরা যদি ক্লাসে কোনো দুষ্টামি করতাম বা ক্লাসে যদি ফাঁকি দিতাম বা কিছু যদি ভালো মতো না লিখতাম, স্যার কি করতেন, আমাদের শাস্তি হিসাবে একটা চ্যাপ্টার 2বার লিখতে দিতেন এবং পরবর্তী দিনই সেটা জমা দিতে হবে। যদি পরবর্তী দিন পুরোপুরি ওই চ্যাপ্টারটা খাতা কলমে লিখে না নিয়ে আসা হয়, তাহলে নেক্সট ডেতে 4বার হবে, যদি 4বার না হয় তো 8বার হবে, তারপরের দিন 16বার হবে। যে এটা তো সম্ভব না একদিনে 16বার লেখা, তাহলে সে কি করবে, সে হচ্ছে গার্জেনকে কমপ্লেইন করবে। এটা হচ্ছে ছাত্রদের সবচেয়ে বড় পাওয়ার, গার্জেনদের কমপ্লেইন করবে, তো সব সাইজ হয়ে যেত। এটা হচ্ছে শাস্তির বিভিন্ন প্রকারভেদ। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে এরকম, সাম পিপল থিঙ্ক দ্যাট ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ। আমরা এই শাস্তির সম্মুখীন হয়েছি কিভাবে, কারণ আমাদের ভাই কষ্ট করে একটু একটু হচ্ছে আমাদের কষ্ট করে এটা হচ্ছে লিখতে হবে ভাই, একটু ধরেন বিরক্তিকর কাজ এই বাচ্চাদের মতো হাতে কলমে লেখা।
ভাই এই যে আমাদের আমাদের হচ্ছে রেড এক আপু, যে আপুর নাম বললাম, আপু কাইন্ডলি এটা একটু রিমুভ করে দেন। এটা আমি রিমুভ করার কোনো প্রসেস জানি না, বা আমি যেখানে ধরেন আমি এর আগে সিএ তেও ক্লাস করেছি অনেক, কিন্তু তখন দেখেছি যে কেউ এটা করলে টিচাররা ওটা মুছতে পারতেন না। সো এটা মোছার একমাত্র ওয়ে হচ্ছে আমাদের হয়তো রিমুভ হতে হবে, আবার নতুন করে জয়েন করতে হবে, অথবা উনি হচ্ছে এটা রিমুভ করে দিতে পারবে। কি করা যায় বলেন তো, কেউ আছেন এটার কোনো সলিউশন জানা আছে, সহজ কোনো সমাধান? সবাই লিখতে থাকেন কিন্তু, হ্যাঁ, আর আমরা সলিউশন খুঁজতে থাকি। সাম পিপল থিঙ্ক দ্যাট ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ to move regional areas outside large urban centers. বাহ, এই তো মুছে গেল। চেষ্টা করলে আল্লাহ মিলাই দেয়, তাই না? এমনি খুঁজতেছিলাম কই পাওয়া যায়, কই পাওয়া যায়। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, সাম পিপল থিঙ্ক দ্যাট ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ এন্ড ইন্ডাস্ট্রিজ টু মুভ রিজিওনাল areas outside large urban centers. Do you think the advantages outweigh? ওকে, আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, স্যাম্পল কোশ্চেন, যে দেখেন আমাদের যখন এই ধরনের একটা কোশ্চেন আসবে, এইটুক একটা লাইনের উপর ভিত্তি করে আমাদের 250টা ওয়ার্ড লিখতে হবে। তাহলে দেখেন এইটুক লাইন আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, যে এই একটা লাইনের উপর ভিত্তি করে আমাদেরকে 250টা ওয়ার্ড লিখতে হবে, এবং হচ্ছে এটার উপর ভিত্তি করে আমার রাইটিং এর টোটাল ব্যান্ড স্কোরটা নির্ভর করতেছে। কারণ রাইটিংটা টুতেই ব্যান্ড স্কোরটা বেশি। তাহলে কত মনোযোগ সহকারে পড়তে হবে, আপনি কিভাবে পড়বেন? আমি আমি এইটা এর আগেও 1000 বার পড়িয়েছি, বা নিজেও এটা করেছি, আমি জানি এটা অর্থটা কি। বাট আপনি যদি একবারে পড়েন, হয়তোবা সবাই বুঝতে পারবেন, কিন্তু হয়তো দুই একজনের প্রবলেম হতে পারে। এজন্য আপনি কি করবেন, ছোট ছোট করে মিনিং করবেন। যে সাম পিপল থিঙ্ক দ্যাট বলে পেন্সিল দিয়ে একটা দাগ দিবেন, এরকম একটা দাগ দিবেন। মানে সাম পিপল থিঙ্ক দ্যাট, এইটা আপনার আর পড়ার দরকার নাই, বুঝে ফেলছেন, এটুক তো আর বোঝার কিছু নাই। ইট উড বি বেটার, আচ্ছা ভালো, কার জন্য ভালো? ফর লার্জ কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বড় বড় কোম্পানি এবং ইন্ডাস্ট্রি গুলার জন্য ভালো। তাহলে এখানে একটা পেন্সিল দিয়ে দাগ দেন। ওকে, দাগ দিলেন, তাহলে কেন ভালো, কিভাবে ভালো? টু মুভ রিজিওনাল এরিয়াস, আঞ্চলিক এলাকাগুলোতে সরে যাওয়া। তাহলে আঞ্চলিক এলাকাতে সরে যাওয়াটা তাদের জন্য ভালো, কাদের জন্য ভালো? লার্জ কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর জন্য ভালো। কোন আঞ্চলিক এরিয়াতে? যেটা কিনা আউটসাইড লার্জ আরবান সেন্টার্স, মানে বড় বড় শহুরে কেন্দ্রগুলোতে থেকে, অনেক দূরে, বা শহরের বাইরে আঞ্চলিক এরিয়াতে চলে যাওয়াটা তাদের জন্য ভালো। ডু ইউ থিঙ্ক
ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস, তুমি কি মনে করো সুবিধাগুলো আউটওয়ে, ওয়ে মানে কি ওজন, আউটওয়ে মানে কি ওজনে বেশি, তুমি কি মনে করো যে অ্যাডভান্টেজের চেয়ে অথবা ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজের ওজনটা বেশি, ওজনটা বেশি মানে হচ্ছে এটার সুযোগ সুবিধা বেশি কিনা। তাহলে দেখেন ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস, এখানে মেইন কথাটা কি বলেছে, আপনার কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজেসটা বেশি কিনা, আপনাকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন করেছে। তার মানে কি এখানে কি টাইপস এর কোশ্চেন, এটা শুরুতেই বুঝতে পারতেছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোশ্চেন। সেকেন্ড হচ্ছে কি আমাকে কি রিপ্লাই দিতে হবে, যে এই দুটার মধ্যে অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, আমাকে ক্লিয়ারলি বলতে হবে, আমাকে ক্লিয়ারলি অবশ্যই একটা পক্ষ নিতেই হবে, আদারওয়াইজ আমি প্রপার ব্যান্ড স্কোর পাবো না। দেখেন আমাদের মার্কিং ক্রাইটেরিয়া যেটা, মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে 4টা মার্কিং ক্রাইটেরিয়া, 4 মার্কিং ক্রাইটেরিয়া। আমি সংক্ষেপে আলোচনা করতেছি এই বিষয়গুলো, ইনশাল্লাহ এরপরে আর আলোচনা করতে হবে না, জাস্ট ডিরেক্ট আমরা কোশ্চেন আনসার বা হচ্ছে লেখায় চলে যাব। মার্কিং ক্রাইটেরিয়ার 1 নাম্বার হচ্ছে টাস্ক রেসপন্স, টাস্ক রেসপন্স 1 নাম্বার, 2 নাম্বার না, ওরাই এভারেজে করে, ধরেন টাস্ক রেসপন্সে 25%, এরপরে হচ্ছে কোহিয়ারেন্স এন্ড কোহেশনে 25%, কোহিয়ারেন্স এন্ড কোহেশন। ভাই কেউ যদি না বোঝেন কাইন্ডলি কিন্তু আমাকে কোশ্চেন করবেন, কাউকে ইগনোর করে বা কাউকে একজনও বুঝবেন না এরকম কিন্তু হলে সমস্যা, আমি সামনে আগাবো না, দরকার হলে এটাই আগে কমপ্লিট করব। গ্রামার ওরা শুদ্ধ ভাষায় যাই বলুক না কেন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, মোট কথা গ্রামার। আর আরেকটা হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স। আচ্ছা আমরা সহজ সরল মানুষ, আপাতত আমরা ভোকাবুলারি নামেই চালাই, লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি। তাহলে দেখেন টাস্ক রেসপন্সে টোটাল 25% মার্কস, এবং কোন কোন বিষয় কিসের অন্তর্ভুক্ত আমরা এগুলো বিষয় একদম টু দা পয়েন্টে ইনশাল্লাহ ডিসকাস করার ট্রাই করতেছি। এখানে হচ্ছে 25%, এখানে হচ্ছে 25%, গ্রামারেও 25%, ভোকাবুলারিতেও 25%। জি, এগুলা ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করতেছি যে আপনার মানে কোহিয়ারেন্স এন্ড কোহেশনটা কি, টাস্ক রেসপন্সটা কি, ভোকাবুলারির এইগুলো কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয় বা আপনি কিভাবে মার্কসটা অ্যাচিভ করবেন, সো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করতেছি। দেখেন টাস্ক রেসপন্স হচ্ছে এখানে এই যে আপনাকে বলেছে যে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস, আপনি কি মনে করেন যে ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজেসটা বেশি, এটা আপনি ক্লিয়ারলি বলেছেন কিনা, এটা ক্লিয়ারলি আপনি এক্সপ্রেস করেছেন কিনা, এটা হচ্ছে টাস্ক রেসপন্সের অন্তর্ভুক্ত। এগুলো আমার কথা না ভাইয়া, এগুলো হচ্ছে আইডিপি ব্রিটিশ কাউন্সিল বা ইন্টারন্যাশনাল যারা ট্রেনার আছেন, আমার কাছে পেইড অনেক কোর্স আছে বা আমি ট্রেনিংও করেছি ব্রিটিশ কাউন্সিলে, বা অনেক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এই কথাগুলো বলা, কথাগুলো কিন্তু আমার কথা না, আমি আইএলস এর ধরেন জাস্ট শিখেছি, বাট এটা তো হচ্ছে ব্রিটিশ কাউন্সিল বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে হয়, ওদেরই কথা। সো ওটাই আমাদেরকে ফলো করতে হবে যে টাস্ক রেসপন্সে 25%, এটা কিভাবে আসে, ক্লিয়ারলি আপনার কোশ্চেনের আনসারটা দেওয়া, ক্লিয়ারলি এক্সপ্রেস করা, ক্লিয়ারলি এক্সপ্রেস করা যে আপনি কোন পক্ষে আছেন। এরপরে হচ্ছে দেখবেন কোশ্চেনের শেষে বলা থাকে যে ইউ শুড রাইট অ্যাবাউট 250 ওয়ার্ডস, মানে মোটামুটি আপনাকে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতেই হবে, এটা হচ্ছে টাস্ক রেসপন্সের অন্তর্ভুক্ত। এবং এ কথাও বলা থাকে যদি আপনি 250 ওয়ার্ডস এর বেশি লেখেন কোথাও, যদি বলা আছে 250 ওয়ার্ডস, আমরা তো গুনে গুনে 250 ওয়ার্ডস লিখবো না, আমরা 270ও হতে পারে, 290ও হতে পারে, 200ও হতে পারে, মানে 300 হতে পারে, 300-র বেশিও হতে পারে। যদি বেশি হয় তাহলে সেটা ভোকাবুলারির জন্য অ্যাডিশনাল নাম্বার হিসেবে কাউন্ট হবে, ভোকাবুলারির জন্য অ্যাডিশনাল নাম্বার হিসেবে কাউন্ট হবে। আর দেখবেন টাস্ক ওয়ানে, রাইটিং টাস্ক ওয়ানে খুব ক্লিয়ারলি বলা থাকে যে আপনার সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড কম্পেয়ার হোয়ার রিলেভেন্ট। তাহলে সামারাইজ মানে কি, আপনার যে কোশ্চেনটা দেওয়া আছে
কত সালে কত স্কোর ছিল, ডেটা ছিল, রাইটিং টাস্ক 1 একাডেমিকের জন্য বলছি, সেই ডেটাটা বলাটাই হচ্ছে সামারাইজ। আর কম্পেয়ার মানে হচ্ছে এক সালে কত ছিল, পরের সালে কত হয়েছে, প্রথম থেকে দ্বিতীয় সালে কতটুকু দ্বিগুণ হয়েছে বা কমেছে, এটাই হচ্ছে আপনার কম্প্যারিজন। সো এই যে কোশ্চেনে চেয়েছে যে কম্পেয়ার করো অথবা সামারাইজ করো, এটা করেছেন তো টাস্ক রেসপন্সে নাম্বার পেয়েছেন। আর হচ্ছে না করা নাই মানে ঠিকভাবে কম্পেয়ার করা নাই মানে নাম্বার আপনি কম পাবেন, এটাই স্বাভাবিক। সো এই যে দেখেন ক্লিয়ারলি এক্সপ্রেস করা, এবং আপনার পুরো যে প্যারাগ্রাফটা লিখছেন এই প্যারাগ্রাফটা কি এই কথার উপর ভিত্তি করে কিনা। এখানে যে কোশ্চেনে চেয়েছে যে ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ এন্ড ইন্ডাস্ট্রিজ টু মুভ রিজিওনাল এরিয়াস আউটসাইড লার্জ আরবান এরিয়া, আরবান সেন্টার্স, আপনার পুরো লেখাটা কি এই এই শহর থেকে নগরায়ন বা নগর থেকে বা শহর থেকে এই কোম্পানিগুলোকে শহরের বাইরে নিয়ে যাওয়া, পুরো লেখাটা কি এই কথার উপর আছে কিনা, নাকি আপনি লেখার বাইরে চলে গেছেন, কথার বাইরে, কোশ্চেনে যা চেয়েছেন এই কথার বাইরে চলে গেছেন, উদাহরণ দিতে যে আপনি অন্য কোনো কথায় চলে গেছেন। সো অন্য কোনো কথায় যদি আপনি চলে যান তাহলে আপনি টাস্ক রেসপন্সে আপনার নাম্বার হারাবেন। সো টাস্ক রেসপন্সে নাম্বার আপনি পাবেন না। পেন্সিল অর পেন শুড বি ইউজড, মাস্ট ইউজ পেন্সিল, ওকে, মাস্ট ইউজ পেন্সিল, ওকে। এটা হচ্ছে টাস্ক রেসপন্স। তাহলে টাস্ক রেসপন্সে কি কি বললাম, ক্লিয়ারলি এক্সপ্রেস করা আপনি কোন পক্ষে আছেন, মিনিমাম 250 ওয়ার্ডস লেখা, এবং হচ্ছে পুরো লেখাটা যেন আপনার আপনি এই কোশ্চেন বেস থাকে, আইডিয়াটা যেন সবসময় কোশ্চেন থেকেই লেখা হয়, আইডিয়া জেনারেশন ডিপেন্ডিং অন কোশ্চেন। আমি এখন আস্তে আস্তে একটু পর বলবো যে কিভাবে আপনি আইডিয়াটা জেনারেট করবেন ডিপেন্ডিং অন কোশ্চেন্স। এটা হচ্ছে টোটাল টাস্ক রেসপন্সের কাজ। কোহিয়ারেন্স এন্ড কোহেশনটা কি, ধরেন আপনি একটা সেন্টেন্স লিখছেন, একদম শুরুর সেন্টেন্স অথবা মাঝখানে, একদম সহজ ভাষায় হচ্ছে কোহিয়ারেন্স এন্ড কোহেশন হচ্ছে এই যে আমরা বলি ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দারমোর, নেভারদিলেস, হাউএভার, নটউইথস্ট্যান্ডিংলি, সো দ্যাট, ইন কনক্লুশন, ইন কনক্লুশন অথবা টু সাম আপ অথবা টু কনক্লুড, এগুলোতে আমরা অবশ্যই ব্যবহার করি। সো এইটাকেই হচ্ছে এক কথায় বলা যায় যে কোহিয়ারেন্স এন্ড কোহেশন। আর একটা হচ্ছে সেন্টেন্সের প্রথম কথাটা আপনি লিখছেন যে এটার অনেক সুযোগ সুবিধা আছে বা একটা জিনিসের অনেক সলিউশন রয়েছে বা একটা জিনিস নিয়ে মানুষের হচ্ছে অনেক ধরনের নেগেটিভ প্রভাব ফেলতেছে। সো আপনি যদি নেগেটিভ প্রভাবের কথাটা লেখেন পুরো প্যাসেজ জুড়ে, সরি পুরো বডি প্যারাটাতে আপনার ওই নেগেটিভ কথাটাই বলা আছে কিনা, নাকি হঠাৎ করে আপনি কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ড ইউজ না করেই আপনি চলে গেছেন হচ্ছে ধরেন ইফেক্ট থেকে চলে গেছেন সলিউশনে। সো যখন যখন ইফেক্ট চাইবে তখন ইফেক্টটাই বলবেন, যখন সলিউশন চাইবে তখন সলিউশনটাই বলবেন। বডি প্যারা তো মোটামুটি 2টা হয়, 3টাও লেখা যায়, বাট আমি শুরুতে এত ঝামেলার মধ্যে যাচ্ছি না, যে শুরুতে বলতেছি ধরেন 2টা প্যারাই হয়, এক একটা প্যারা এক একটা ঘটনার উপর ভিত্তি করে হবে, যেটা অ্যাডভান্টেজের উপর বলবেন সেটা অ্যাডভান্টেজই থাকবে, যেটা ডিসঅ্যাডভান্টেজের উপর বলবেন সেটা ডিসঅ্যাডভান্টেজই থাকবে। একটা লাইন থেকে আরেকটা লাইন শুরু করার ক্ষেত্রে এই প্রোগ্রেসটা ঠিক আছে কিনা, এই প্রোগ্রেসটা ঠিক রাখার জন্যই এই লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করা হয়। সো এইটাতেই হচ্ছে আমাদের এই কোহিয়ারেন্স এন্ড কোহেশনের 25% নাম্বার, লিঙ্কিং ওয়ার্ডস ফর স্মুথ প্রোগ্রেস। এটা আমার নিজের কথা, জাস্ট বোঝানোর জন্য। দেখেন আমাদের গ্রামারটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারি যে গ্রামারে অ্যাডভান্স গ্রামার ইউজ করতে হবে, ভ্যারাইটিস টাইপস অফ গ্রামার ইউজ করতে হবে, এটা আমরা সবাই বুঝি। ভোকাবুলারিটা আমরা সবাই বুঝি যে যত বেশি আমরা সিনোনিম ইউজ করতে পারবো, প্যারাফ্রেজ ইউজ করতে পারবো, তত বেশি আমাদের জন্য মার্কস অ্যাচিভ করাটা আমাদের জন্য ইজি হবে। বাট এই দেখেন টাস্ক রেসপন্স কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন, এই ভোকাবুলারিতেও যা নাম্বার 25%, ভোকাবুলারিতেও 25%, গ্রামারেও 25%। এট দ্য সেম টাইম এই দুইটা মিলে 50%, আর টাস্ক রেসপন্স আর কোহিয়ারেন্স এন্ড কোহেশনটা মিলে 50%। তার মানে আপনি যদি আমাদের গ্রামার লেকচার শিট যেটা আমরা দিয়েছি এবং ক্লাস রেকর্ডটা দিয়েছি, ওখান থেকে আপনি যদি লিঙ্কিং ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলেন এবং এটার ব্যবহারটা একটু শেখেন, আমরা শুধুমাত্র লিঙ্কিং ওয়ার্ডের জন্য আবার শিট দিব এরপরে ক্লাসে ইনশাল্লাহ।
সো আপনি যদি লিঙ্কিং ওয়ার্ডের জন্য এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলেন, হোপফুলি, আমি বলতেছি না যে আমার ক্লাস করলেই আপনি 8-9 পেয়ে যাবেন, আমি বলতেছি আমার ক্লাসগুলোর মাধ্যমে আপনাকে এই গাইডলাইন্স গুলো দিচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে ইউজ করবেন, এই কথাগুলো পরীক্ষার খাতায় থাকবে, এরপর হচ্ছে আপনার একটা ভালো ব্যান্ড স্কোর আসবে। সো কোহিয়ারেন্স এন্ড কোহেশনের আমরা একটা পিডিএফ শীট দিয়ে দেবো, ওই ওয়ার্ডগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, এবং একটা কথা থেকে আরেকটা কথায় কিভাবে যাইতে হয়, কিভাবে আপনার বলতে হয়, এটা আমরা এরপরে ক্লাসগুলোতে সরাসরি লিখবো, খাতা কলমে লিখবো, এবং এটা খুব বেশি কঠিন না। এবং টাস্ক রেসপন্স হচ্ছে এই যে আপনাকে বললাম যে ইন্ট্রোডাকশন হোক, বডি প্যারা 1 হোক আর বডি প্যারা 2 হোক আর কনক্লুশন হোক, প্রত্যেকটা প্যারাতে যেন এই কোশ্চেন বেসটা হয়, এইটাই আমরা বেশি ভুল করে ফেলি। এই এই ক্লিয়ার এক্সপ্রেসও অনেক সময় করি না, কোশ্চেনে যেটা আছে সেটা না বলে আমরা হচ্ছে অনেক অ্যাডভান্স গ্রামার ইউজ করি, অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করি, বাট ওরা আসলে যেটা চায় সেটা আমরা ইউজ না করার কারণে আমাদের ব্যান্ড স্কোরটা কম আসে। ওকে, সবাইকেই হচ্ছে লেকচার শিট দেওয়া হবে, কোনো সমস্যা নাই, না পেলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাদের টিম মেম্বার যারা আছে তারা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দিবে, অসুবিধা নেই। ওকে, এখন আসেন দেখেন, এটা হচ্ছে ভাই গেল কি মার্কিং ক্রাইটেরিয়া, এটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়াটা কিভাবে হয় এটা। এরপরে আসেন, এই যে আমরা এখানে যেটা লিখলাম যে এই ধরেন আমরা একটা কোশ্চেন লিখেছি যে এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের আমাদের হচ্ছে এসে। তাহলে কত টাইপসের এসে হয়, এক নাম্বার হচ্ছে ধরেন ধরেন আর্গুমেন্টেটিভ টাইপের এসে হয়, আর্গুমেন্টেটিভ। এখন এই আর্গুমেন্টেটিভ এর মধ্যেই কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে ওয়ান টাইপ আর্গুমেন্টেটিভ, আর একটা হচ্ছে ভাই টু টাইপস আর্গুমেন্টেটিভ, আবার ধরেন বোথ ভিউ নিয়ে বলেন এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন, এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। আমি একটু সংক্ষেপে আলোচনা করতেছি, ইনশাল্লাহ এরপর আমরা এগুলো নিয়ে আরো সরাসরি খাতা কলমে লিখবো। ওয়ান টাইপ আর্গুমেন্টেটিভটা যদি আমরা ধরেন একদম একদম সহজ করে বলি, যে আপনি হচ্ছে ফিজিক্যালি হচ্ছে একটা কোচিং এ যে পড়বেন, আর একটা হচ্ছে অনলাইনে পড়বেন, একটা হচ্ছে ফিজিক্যালি পড়বেন আর একটা হচ্ছে অনলাইনে পড়বেন, কোনটাতে হচ্ছে আপনার সুযোগ সুবিধা বেশি, কোনটাতে এগ্রি করেন বা কোনটাতে সুযোগ সুবিধা বেশি, এই নিয়ে আপনার মধ্যে আপনার কারোর সাথে কথাবার্তা হচ্ছে বা কারোর সাথে ঝগড়া হচ্ছে। সো যদি আপনি শুধুমাত্র বলেন যে অনলাইনে পড়ার কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, অনলাইন কোচিং অনলাইন কোচিং এ কি কি সুযোগ সুবিধা, ভাইয়া এটার সাথে আমরা কিন্তু বলি নাই যে আমরা হচ্ছে অনলাইন কোচিং এর সাথে কিসের সাথে কম্পেয়ার, এটা কি হচ্ছে অফলাইন কোচিং এর সাথে কম্পেয়ার, নাকি হচ্ছে বাসায় এসে টিচার পড়াবে এই এইটার সাথে কম্পেয়ার, আমরা কিচ্ছু বলি না, শুধুমাত্র এইটা নিয়েই কথা বলতে হবে যে অনলাইন কোচিং এর কি কি সুযোগ সুবিধা। এটা হচ্ছে অন টাইপ আর্গুমেন্টেটিভ। আর এট দ্য সেম টাইম টু টাইপস আর্গুমেন্টেটিভটা কি, সেটা হচ্ছে অনলাইন কোচিং এবং অফলাইন কোচিং, অনলাইন এন্ড অফলাইন কোচিং, এই দুটার মধ্যে পার্থক্যটা কি, অনলাইন এন্ড অফলাইন কোচিং, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি, এই দুটার মধ্যে ডিফারেন্স যখন বলবে তখন আপনাকে দুটো বিষয় নিয়েই কথা বলতে হবে, যে অনলাইন কোচিং এর কি কি সুযোগ সুবিধা রয়েছে আর অফলাইন কোচিং এর কি কি সুযোগ সুবিধা রয়েছে, দুইটাই একই টাইমে আপনাকে কথা বলতে হবে। সো ওয়ান টাইপ আর্গুমেন্টেটিভ হলে কিভাবে লেখা যায় আর টু টাইপস আর্গুমেন্টেটিভ হলে কিভাবে লেখা যায়, এজন্য আমাদের একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা জাস্ট আইডিয়া, ওইটা ওইটা হচ্ছে ধরেন খুব বেশি আহামরি কিছুই না, জাস্ট একটা আইডিয়া, যাদের কোন রকম 6 দরকার, 10 টুনে 6.5 দরকার, তারা ওইটা দিয়ে শুরু করবেন, আর যাদের 7.5 দরকার বা মোর দেন 7, অ্যাভাব 7,
তারা হচ্ছে ওটা দিয়ে শুরু করবেন, বাট ওটা হচ্ছে বিগিনার লেভেলের জন্য। এরপর আস্তে 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 আপনি আরো প্র্যাকটিস করবেন, আরো বই পড়বেন, আরো দেখবেন, বাট ওটা দিয়ে জাস্ট একটা আইডিয়া নিবেন যে শুরুতে কি কথা বলা যায়, মাঝে কি কথা বলা যায়, এবং শেষে কি ধরনের কমন কথাগুলো বলা যায়। আমাদের যে টেমপ্লেটটা আছে ভাইয়া, টেমপ্লেটের হচ্ছে লাল দাগ যেগুলো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি টেমপ্লেটটা। আমি মেইন গ্রুপে, রাইটিং এর মেইন গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি, আর একটু ডিসকাস করতেছি, আপনারা হচ্ছে পরবর্তীতে এটা ভালো মতো দেখবেন। ওকে, যারা একদম বিগিনার, বা হচ্ছে যাদের 6.5 দরকার, বা কোনো রকম টেনে টুনে 6 হলেই হবে, কোনো রকম টেনে টুনে 6 হলেই হবে, তাদের জন্য হচ্ছে এই টেমপ্লেটটা। হ্যাঁ, টেমপ্লেট দিয়ে আমি বুঝাবো নেক্সট ক্লাসে যে কিভাবে টেমপ্লেটের ইউজ করা যায়, কমন কথাগুলো কিভাবে বলা যায়। ভাই আমাদের যে এখানে লাল কালার গুলো আছে, এগুলো ঠাড়া মুখস্থ, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আর যেগুলো নীল কালার আছে, এগুলো লিঙ্কিং ওয়ার্ড, এগুলো ঠাড়া মুখস্থ, এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর ব্ল্যাক কালার যেগুলো, এগুলো হচ্ছে আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, এটা কখনোই কখনোই এটা মুখস্থ করা যাবে না বা এভাবে লেখা যাবে না। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার এই যে টু সাম আপ, টু সাম আপ, এটা হচ্ছে আপনার কনক্লুশনের একটা ওয়ার্ড। সো এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন, কজ ইফেক্ট টাইপের যে কোশ্চেনটা। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমরা আজকে যে কোশ্চেনটা লিখেছি সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তাহলে দুনিয়ার এমন কোনো জিনিস পাবেন না যেটাতে যেটাতে 100% অ্যাডভান্টেজ রয়েছে বা 100% ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, নর্মাল ওয়ার্ল্ডলি ম্যাটার্স যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। সো আপনার আর্গুমেন্টেটিভ করার জায়গা সব জায়গায় আছে। সো এখানে আপনি কমন কথাগুলো এভাবে মুখস্থ করতে পারেন যে ধরেন টু সাম আপ, দেয়ার ইজ নো রেমেডি ফর দিস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ ইট এন্ড দেয়ার ইজ নাথিং দ্যাট ক্যান আপরুট দেম ওভারনাইট। কোনো দুনিয়ার এমন কিছুই নাই যেগুলো রাতারাতি দূর করা যায়। সো দ্য বেস্ট উই ক্যান ডু ইজ হ্যাং অন টু দ্য পজিটিভ, অন টু দ্য পজিটিভ সাইডস অফ সামথিং। এখানে একটু অ্যাড করতে হবে, হোয়াইল গেটিং অ্যাওয়ে ফ্রম দ্য নেগেটিভ অ্যাট্রিবিউটস। নেগেটিভ অ্যাট্রিবিউটস এর জায়গায় আপনার কোশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। দেখেন আপনার এখানে আরো কমন কিছু কথা আছে লাল কালার, যেগুলো আমরা বলেছি যে দ্য ব্রাইট সাইডস আর ফরচুনেটলি সেভারাল। ব্রাইট সাইডস আর ফরচুনেটলি সেভারাল মানে কি, এটার অনেক সুযোগ সুবিধা রয়েছে, এটার অনেক অ্যাডভান্টেজেস রয়েছে। সো দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস রিগার্ডিং দিস ইস্যু, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস এটা না বলে, দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস এটা না বলে, আনফরচুনেটলি ইট ইজ নট ফ্রি ফ্রম ড্রব্যাকস অ্যাজ ওয়েল। আপনার শুরুর কথাই যদি এটা হয়, আনফরচুনেটলি ইট ইজ নট ফ্রি ফ্রম ড্রব্যাকস, এটা সকল ধরনের ড্রব্যাকস থেকে, এটা দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত এটা সকল ধরনের ড্রব্যাকস থেকে দূরে না। ইট ইজ নট ফ্রি ফ্রম, মানে এটা দূরে না, ফ্রম ড্রব্যাকস। ইট ইজ মানে কি, ইট ইজ যত প্রোনাউন আছে, প্রোনাউনের জায়গায় আপনি হচ্ছে কোশ্চেনে যেটা থাকবে সেটা বসাবেন। আওয়ার লাইফ obviously is already complicated enough owing to the modernization of society. On top of it, এটা ছাড়াও on top of it, it goes without saying, এই যে মানে রেড কালার যেগুলো, it goes without saying মানে এটা নিশ্চিতভাবে বলা যায় যে it goes without saying। সো আপনার লাল কালার গুলো যারা বিগিনার বা হচ্ছে যেভাবে শুরুটা করবেন, এটা লিখলে আপনার একটা জাস্ট আইডিয়া হবে যে আপনি কিভাবে লিখবেন, কিভাবে লিখবেন, এইরকম জাস্ট একটা আইডিয়া হবে, নাথিং এলস। বাট এইটা পড়েই আপনি হচ্ছে 7, 8, 9 পাবেন, এটা সম্ভব না। বাট আমাদের স্টুডেন্টস যারা অলরেডি, যাদের হয়তো সময় কম, যাদের হয়তো 1 মাস পর পরীক্ষা দিতে হবে, যাদের হয়তো 7 দিন পর পরীক্ষা দিতে হবে, আমার কাছে আসছেন, বা 15 দিন পর পরীক্ষা দিতে হবে, আমার কাছে আসছেন। সো আমি তো আপনাকে 15 দিনে ইংলিশের ওই রকম ভাবে প্রপার যে একটা লেসন সেটা আমি পারবো না, কারণ আপনি 15 দিনে সম্ভব না। কিন্তু আপনার পরীক্ষায় যা যা লাগবে, অ্যাটলিস্ট যা যা ব্যবহার করা যায়, সেটা আমি আপনাকে একটু ধরাই দিতে পারবো। এখন এটার মধ্যে থেকে আমি আপনি যতটুকু অ্যাচিভ করতে পারেন। এছাড়া আইএলটিএস ইজ নট এ পিস অফ কেক, যে এটা দেয়া হলো আপনি অমনি ধরলেন আর জয় করে ফেললেন। বাট এইভাবে হচ্ছে আপনি শুরুটা করবেন।
ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর্গুমেন্টেটিভ এসের এরকম হচ্ছে ওয়ান টাইপ আর্গুমেন্টেটিভ, টু টাইপস আর্গুমেন্টেটিভ, আর বোথ ভিউজ। বোথ ভিউজ মানে হচ্ছে বোথ ভিউজ যখন বলবে তখন কোনো পক্ষ পক্ষ নেওয়ার কিছু নাই যে একটার ভালো কথা কইতে হইব আর একটার খারাপ কথা বলতে হবে, এরকম না। বোথ ভিউজ মানে দুইটার পক্ষেই কথা বলবেন অথবা দুইটারই বিপক্ষে বলতে পারেন, কিন্তু আপনার মতামতটা দিতে হবে। যখন বলবে যে গিভ ইউর ওন ওপিনিয়ন, আপনার নিজস্ব মতামতটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ ব্যান্ড স্কোর কম হবে। যদি আপনার নিজস্ব মতামতটা না দেন আপনার ব্যান্ড স্কোর কিন্তু কমবে। তাহলে এই হচ্ছে আমাদের আর্গুমেন্টেটিভ টাইপস এর এসে। তাহলে আর্গুমেন্টেটিভ টাইপস এর মধ্যেই কিন্তু আমরা আবার তিনটা স্টেপস ঢুকাই দিলাম। একটা হচ্ছে ওয়ান টাইপ, আর একটা টু টাইপস, আর একটা হচ্ছে বোথ ভিউজ। এখন আসেন যে কজ ইফেক্ট, কজ সলিউশন। কজ ইফেক্ট আর একটা হচ্ছে কজ সলিউশন। কজ সলিউশন, কজ ইফেক্ট মানে কি একটা ঘটনা যেটার প্রভাবটা কি, আর কজ সলিউশন মানে কি একটা ঘটনা বা একটা প্রবলেম সেটার সলিউশনটা কি। আমি ধরেন একটা সবসময় যে এক্সাম্পলটা দিয়ে থাকি সেটা হচ্ছে ধরেন যে বাংলাদেশের মানুষ ট্রাফিক রুলস মানে না, তাহলে কারণটা কি, কজটা কি, ট্রাফিক রুলস না মানা। ট্রাফিক রুলস, নট ওবেইং ট্রাফিক রুলস, নট ওবেইং ট্রাফিক রুলস, নট ওবেইং ট্রাফিক রুলস, ট্রাফিক আইন মানে না। তাহলে এটার ইফেক্টটা কি, এটার ইফেক্টটা কি যে মানুষ হচ্ছে ট্রাফিক রুল মানে না, কারণটা হচ্ছে আইন না মানা। তারা হয়তো জানে না, অথবা গভর্নমেন্ট তাদেরকে ফোর্স করতে পারতেছে না, অথবা হচ্ছে তাদের ফাইনের পরিমাণটা কম, অথবা ফাইন হলেও তাদের পুলিশকে 2, 4, 10, 20, 100, 200 টাকা দিয়ে হয়তো হয়তো ছুটে যেতে পারে। একটা কোশ্চেন রেখে গেলাম, ঠিক আছে, হয়তো এরকম হতে পারে। আর আইএলস এর কোশ্চেনের কথাগুলো এরকম, কখনো আমরা ডিরেক্ট কোনো আমাদের উক্তি দেব না, সবসময় আমাদের একটা মাইট, শুট, উট এই টাইপস এর কথাবার্তা বলবো। সো পুলিশকে পুলিশই আমাদের অনেক ভালো বন্ধু। আমার ইউনিভার্সিটির অনেক ছোট ভাই এসআই হয়েছে দেখলাম, আবার ফ্রেন্ড ট্রেন্ড এসপিও আছে, কে কোন ধান দিয়ে শুনে ফেলায়, দুর্নাম টুর্নাম করা যাবে না। বাট বাট আইএলস এর নিয়মটা এরকম যে আপনাকে সবসময় মানে কনক্রিট কোনো আনসার বলা যাবে না। উড শুড স্পিকিংও তাই, রাইটিংও তাই, এরকম হতে পারে। হ্যাঁ, পুলিশ এরকম করতে পারে। ওকে, সো কজ ইফেক্ট, এর ইফেক্টটা কি, মানুষ যদি আইন না মানে এর ইফেক্টটা হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট করবে, মানুষের জ্যামটা আরো তীব্রতর হবে, ট্রাফিক কনজেশনটা বাড়বে। এরপরে হচ্ছে ধরেন শুধুমাত্র ইফেক্টটা আপনি বলবেন। যখন কজ ইফেক্ট চাইবে, ইফেক্ট চাইলে শুধুমাত্র ইফেক্টই বলতে হবে, ইফেক্ট চাইলে শুধুমাত্র ইফেক্টই বলতে হবে। আর যখন কজ সলিউশন চাইবে, সলিউশন চাইলে শুধুমাত্র সলিউশনটাই বলতে হবে। সলিউশন চাইলে আর ইফেক্টের কথা বলা যাবে না, ইফেক্ট চাইলে আর সলিউশনের কথাটা বলা যাবে না। তখন আপনার চারটা বডি প্যারা যে হবে, একটা ইন্ট্রোডাকশন, একটা বডি প্যারা 1, একটা বডি প্যারা 2, শেষেরটা কনক্লুশন। তাহলে বডি প্যারা 1-এ হবে কজ, আর বডি প্যারা 2-তে হবে ইফেক্ট। অথবা যদি কজ সলিউশন থাকে, বডি প্যারা 1-এ হবে কজ আর বডি প্যারা 2-তে হবে সলিউশন। জি জি, অবশ্যই অবশ্যই ক্লাস রেকর্ড ইনশাল্লাহ দিয়ে দিব, বাট কখনো ক্লাস রেকর্ড দেবো জন্য সবার কাছে রিকোয়েস্ট, কেউ ক্লাস মিস দিবেন না। কারণ আমরা অতীত রেকর্ডে দেখেছি যে আমি নিজেও ধরেন কোনো অনলাইনে যদি আহ, দেশ বা দেশের বাইরে যদি কোনো ট্রেনিং করি বা হচ্ছে কোনো পেইড কোনো কোর্স করি, দেখা যায় যে মানে রেকর্ড দেখে নেব বলে বলে পরে আর কোনো ক্লাসই করা হয় না বা দেখাও হয় না। বাট যারা হচ্ছে মানে ফুল কনসেন্ট্রেশনের সাথে আবার ক্লাসটা দেখবেন, ওগুলো নোট করার ট্রাই করবেন, পড়বেন, অবশ্যই হেল্পফুল হবে। বাট ট্রাই করবেন লাইভ ক্লাস করার। ওকে, কজ সলিউশন, যখন ইফেক্ট চাইবে তখন ইফেক্টটাই বলতে হবে, আর যখন সলিউশন চাইবে তখন শুধুমাত্র সলিউশনটাই বলতে হবে। যেমন ধরেন যে এখানে ট্রাফিক রুলস মানে না, তাহলে মানে না এটার সলিউশনটা কি, এটার ইফেক্ট বলার দরকার নেই। না মানার সলিউশনটা কি হতে পারে, যেমন হচ্ছে ওই যে যেটা বললাম যে মানুষকে আরো ট্রেনিং দিতে হবে, ট্রেনিং ছাড়া তাদেরকে লাইসেন্স দেওয়া যাবে না। অথবা হচ্ছে নৈতিকভাবে মানুষকে হচ্ছে ট্রাফিক রুলস গুলো মানতে হবে। অথবা হচ্ছে রাস্তায় রাস্তায়, অথবা অলরেডি যে অ্যাক্সিডেন্ট যে সমস্ত জায়গায় হয়েছে,
অলরেডি যে অ্যাক্সিডেন্ট যে সমস্ত জায়গায় হয়েছে সেখানে হচ্ছে আপনার আহ, একটু স্ট্যাটিস্টিক্স দেওয়া যে এই জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে হচ্ছে অনেক মানুষজন মারা গিয়েছে অলরেডি। সো এগুলোর মাধ্যমে হয়তো হচ্ছে মানুষজন সচেতন হতে পারে। ওকে, সো কজ ইফেক্ট চাইলে ইফেক্ট বলতে হবে, সলিউশন চাইলে সলিউশন বলতে হবে। এরপরে হচ্ছে ধরেন অ্যাডভান্টেজেস এসে আর ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, এটা আমরা যেটা অলরেডি আলোচনা করতেছি। আর সেম টাইপস এর অনেক কথাবার্তা আছে, বাট টাইপসটা কথাবার্তা সব সেম, যেমন পজিটিভ ডেভেলপমেন্ট, নেগেটিভ ডেভেলপমেন্ট, এটাও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মতোই। এগুলা দিয়ে শুধুমাত্র আহ এস এর প্রকারভেদ বৃদ্ধি করার, কলেবর বৃদ্ধি করার আমার কোনো ইচ্ছা নাই। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পজিটিভ ডেভেলপমেন্ট, নেগেটিভ ডেভেলপমেন্ট। ওকে, এই কয়েকটা টাইপসের আমাদের এসে সাধারণত এসে থাকে। বাট এই যে আরেকটাও আছে, সেটা হচ্ছে কোশ্চেন আনসার। আপনাকে যে কোনো কোশ্চেন দেওয়া হলো, সেই কোশ্চেনটার আনসার করতে হবে। দুইটা প্যারা হবে, কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার। কোশ্চেন থাকবে, একটাতে হচ্ছে কোশ্চেন থাকবে আর একটাতে আনসার থাকবে। সো হচ্ছে একটা বডি, দুইটা বডি প্যারা হবে, একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি কি আলোচনা করলাম দেখেন, যে আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া, মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে কি কি থাকবে, যে হচ্ছে আপনার এই যে টাস্ক রেসপন্স, কোহিয়ারেন্স এন্ড কোহেশন, গ্রামার, ভোকাবুলারি। এর মধ্যে হচ্ছে গ্রামারের কথা বলেছি। ভোকাবুলারি যত বেশি সম্ভব ভোকাবুলারি ইউজ করবেন। ভোকাবুলারি ইউজ করার আবার নিয়ম আছে, সেটাতে কি কি কিভাবে ভোকাবুলারি ইউজ করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট সিনোনিম ইউজ করা যায়, আর একটা হচ্ছে প্যারাফ্রেজ করা যায়, নতুন কোনো কথা বলে সেটাকে, বাট অর্থটা সেম। আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স দিয়ে করা যায় উইথ অ্যান্টোনিম, মিনিংটা সবসময় সেম হবে, বাট কথাগুলো হবে নেগেটিভ, আর সেটার আবার অ্যান্টোনিম করে বলবেন। তাহলে আলটিমেটলি যাহা লাও তাহাই কদু। সো সো হচ্ছে আপনি এইভাবে ভোকাবুলারি মার্কসটা বাড়াতে পারেন। তাহলে আমরা কি কি আলোচনা করলাম, একটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে কোশ্চেন টাইপস। কোশ্চেনের কয়টা টাইপস থাকে সেটা আমরা আলোচনা করলাম, যে কোশ্চেন টাইপস, কোশ্চেন টাইপস। এখন আসেন, যে যে কোনো টাইপসের কোশ্চেন আসুক না কেন, আমাদের লেখার স্ট্রাকচারটা কি হবে, আমাদের লেখার স্ট্রাকচারটা কি হবে। রাইটিং টাস্ক টু, লেখার যে স্ট্রাকচারটা, এই যে ভাই আপনি যত ভালো করেই লেখেন আর যত ভালো গ্রামার আর ভোকাবুলারি ইউজ করেন, বাট এই স্টাইলে যদি না লেখেন, বেশি আসে ভাইয়া এগ্রি ডিসএগ্রি, আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্টেটিভ তিনটা টাইপস, তো এটাই বেশি আসে। রাইটিং টাস্ক টু এর স্ট্রাকচার, ভাই আপনি যত ভালো গ্রামারই পারেন, যত ভালো ভোকাবুলারি পারেন, কিন্তু আপনাকে স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। এই রাইটিং টাস্ক টু এর যে স্ট্রাকচার, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রথম বডি প্যারাটা হবে ইন্ট্রোডাকশন, এখানে 4টা প্যারাগ্রাফ হবে, 4 প্যারাগ্রাফস মিনিমাম, 4 প্যারাগ্রাফস, আপনি 5ও হইতে পারে, আমি আর্গুমেন্টেটিভে যাচ্ছি না, বাট হচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য বলতেছি, যে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে বডি প্যারা 1, বডি প্যারা 1, বডি প্যারা 2। আপনি এমন ভাবে লিখবেন যাতে টিচার বুঝতে পারে যে ওকে, আপনি বডি প্যারা 1 থেকে বডি প্যারা 2টা আলাদা, মাঝখানে একটা লাইন যেন ফাঁকা থাকে। ওকে, এরপর হচ্ছে কনক্লুশন। এই হচ্ছে আপনার অবশ্যই 100% মিনিমাম এই 4টা প্যারা রাখতেই হবে, আদারওয়াইজ কিন্তু মার্কস কমবে। ভাই আমি ইনশাল্লাহ সবই ডিসকাস করব, 2 পার্ট কোশ্চেন, তারপরে হচ্ছে আর্গুমেন্টেটিভ, এগুলা ইনশাল্লাহ আমার রেসপন্সিবিলিটি। জাস্ট আজকে তো শুরু হলো, অবশ্যই এগুলো ডিসকাস করব। ভাই এখন জাস্ট ক্লাসগুলো করেন, এরপর আস্তে আস্তে আমাদের অন্য কথাগুলো আলোচনা হবে। প্র্যাকটিস বেসে ক্লাস তো আজকে মাস জাস্ট শুরু।
কনক্লুশন যদি না দেই তাহলে ব্যান্ড স্কোর কম হবে না। কেন ভাই? অবশ্যই কনক্লুশন দিতে হবে। কনক্লুশন ছাড়া আপনি টাস্ক রেসপন্সের নাম্বার পাবেন না। আপনি না দেওয়ার কথাটা কেন আসে? অবশ্যই দিতেই হবে, মাস্ট। আপনি যদি, আপনি তো সামনে পরীক্ষা দিবেন, তো সেটা তো আপনার সামনে এখনো ওয়ে খোলা আছে, এমন না যে আপনি কোনো আপনার বাধা আছে এই কনক্লুশনটা না দেওয়ার। সো পজিটিভ চিন্তা করেন, কনক্লুশন অবশ্যই দিতে হবে। তাহলে একটা লেখার মধ্যে 4টা পার্ট হবে: ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2, কনক্লুশন। আমাদের নেক্সট ক্লাসগুলোতে ইন্ট্রোডাকশনে কোন কথাগুলো বলতে হয় এবং কোন ইন্ট্রোডাকশনের কোন টাইপসের লেখায় কোন ইন্ট্রোডাকশন লিখতে হয়, এই এই লেখাগুলোর একটা আপনাদেরকে লিস্ট দিয়ে দেব। যে এই সচরাচর যদি ওই 10-15টা লাইন আপনার মুখস্থ থাকে, সো হোপফুলি ঘুরিয়ে ফিরিয়ে ওই অ্যাডভান্স ইন্ট্রোডাকশনের কথাগুলো আপনি বলতে পারবেন। এবং বডি প্যারা 1 এর শুরুতে, মাঝে এবং হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করতে হয় সেগুলো যদি আপনি ইউজ করেন। আর কনক্লুশনেরও সেম টাইপস। আপনি যদি হচ্ছে ওই যে লিঙ্কিং ওয়ার্ড বা কোহিয়ারেন্স এন্ড কোহেশনের জিনিসগুলো, আইডিয়াগুলো আপনার মাথায় থাকে, তাহলে প্রত্যেকটা টাইপস আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। আর আপনি এগুলো খুব ভালো মতো শিখবেন। আর এরপরে কি করবেন, আপনি রাসেল মিসেলের বই দেখেন, আমাদের অলরেডি আমাদের মেইন গ্রুপে রাসেল মিসেলের বইটা আমাদের দেওয়া আছে। রাসেল মিসেল হচ্ছে সাইমনের রাইটিং টাস্ক 1, অথবা হচ্ছে ধরেন, আমি আবার দিচ্ছি, অনেকে তো পরে জয়েন করছেন, পান নাই হয়তো, দেখেন আমি আবার দিয়ে দিছি। সো সাইমনের বইটা, রাইটিং টাস্ক 2, রাসেল মিসেলের বইটা। সো এগুলা পড়ে জাস্ট একটু আইডিয়া নিবেন যে কোশ্চেনে কি থাকে আর আপনি বলবেনটা কি। কোশ্চেনে কি থাকে আপনি বলবেনটা কি। অনেকেই বলেন যে ভাই আমি আইডিয়া জেনারেট করতে পারি না, কি বলবো এটাই বুঝতে পারি না। তাহলে মিনিমাম আমাদের বাংলাদেশ এবং দেশের বাইরের অনেক ভাই ব্রাদার আছেন, কেউ বলে 5 মিনিট, কেউ বলে 10 মিনিট। 10টা মিনিট আপনাকে থিঙ্কিং করতে বলা হয় যে আপনি করবেনটা কি। 10টা মিনিট আপনাকে থিঙ্কিং করতে বলা হয়, আপনি করবেনটা কি। হ্যাঁ, অবশ্যই মার্কস কাটা যাবে, 250 ওয়ার্ডের কম হলে মার্কস কাটা যাবে। আর 4টা বডি প্যারা হইতেই হবে, 4টা বডি প্যারা হইতেই হবে আপনার। এই কনক্লুশন, বডি প্যারা 2, বডি প্যারা 1, ইন্ট্রোডাকশন, মিনিমাম 4টা প্যারাগ্রাফ হইতেই হবে। নো ওয়ে, অবশ্যই হইতেই হবে। এখন ধরেন আপনার পরীক্ষায় এই এই টাইপসের একটা কোশ্চেন আসছে, এই এই ধরেন এই কোশ্চেনটাই আসছে, তাহলে আপনি ফার্স্ট কাজটা কি করবেন? ফার্স্ট কাজটা হচ্ছে পরীক্ষায় ওই যে গ্রামার গুলো লিখে রাখলেন। এরপরে আপনি মিনিমাম 10টা মিনিট, আমার কাছে 10 মিনিট বেশি মনে হয়, বাট 10 মিনিটস অনেক স্পেশালিস্ট বলেন 10 মিনিট, কিন্তু আমার কাছে হচ্ছে মিনিমাম 5 মিনিট। আপনি 5 মিনিটের উপরে কত নেবেন সেটা আপনার ব্যাপার। জাস্ট ফর জাস্ট ফর আইডিয়া জেনারেশন, যে আপনি আপনার পুরোপুরি এসেটা কিভাবে লিখবেন, কোন আইডিয়া গুলো লিখবেন, জাস্ট ফর আইডিয়া জেনারেশন। আমাদের ম্যানেজমেন্ট একটা কোর্স ছিল, যদি আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট, সো ওখানে বলা হতো বা টিচাররা বলতেন, ম্যান প্ল্যানিং ইজ দ্য 50% অফ দ্য টোটাল টাস্ক। কোর্স করবের প্ল্যানিং, যেটা ওই প্ল্যানিংটাই হচ্ছে টোটাল কাজের 50%। সো আপনি যে ভাই এখানে টোটাল যে আপনি এসেটা লিখবেন সেটার যেটা 50% প্ল্যানিং, সেখানে আপনাকে 10 মিনিট যে স্পেশালিস্টরা বলেন, এটা আমার মনে হয় যে আহামরি খুব বেশি বলেন না। আবার আমার কাছে 10 মিনিট খুব বেশি মনে হয়, যে কারণ হচ্ছে 10 মিনিট আমি চিন্তা করব, আমার তো লিখতে লিখতে পরে তো আমি টেনশনে যদি আর ভালো মতো না লিখতে পারি। এই জন্য ভাই মিনিমাম 5টা মিনিট আপনি লিখবেন, চিন্তা করবেন। আর এই যে কোশ্চেনটা থাকবে, কোশ্চেনের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে এই 5 মিনিটের মধ্যেই আপনি সিনোনিম, যত বেশি সিনোনিম সম্ভব লিখে রাখবেন। তাহলে এইটাও একটু আপনাকে আমি লিখে দিচ্ছি, যে 10 মিনিট আপনি করবেনটা কি, কিভাবে আপনি এই 10 মিনিট আপনি কাজে কাজে লাগাবেন। 10 মিনিট আপনি কি কি কাজ করবেন, আপনার স্টেপস হবে 4টা। স্টেপস হবে 4টা। স্টেপ 1, স্টেপ 1 লিখে একটু ফাঁকা দিবেন, একটু ফাঁকা জায়গা রাখবেন, ফাঁকা জায়গা রেখে পরবর্তীতে একটু লিখবেন, কারণ স্টেপ 1-এ আমাদের আরো পয়েন্ট লিখতে হবে। স্টেপ 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। এরপরে স্টেপ 2 হচ্ছে ব্রেনস্টর্মিং, ব্রেনস্টর্মিং।
আমি ব্রেনস্টর্মিং এর আরো ভাগ ভাগ করে লিখে দিচ্ছি, আপনারা জাস্ট লেখেন ব্রেনস্টর্মিং। স্টেপ 3 হচ্ছে রাইটিং দ্য ইন্ট্রোডাকশন, রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। স্টেপ 4 হচ্ছে টপিক সেন্টেন্স, অন টপিক সেন্টেন্স অথবা জিস্ট অফ দ্য প্যারা। আপনার ফার্স্ট কাজটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, খুব ভালো করে পড়তে হবে, দরকার হলে কোশ্চেনটাই 2 বার 3 বার 5 বার পড়তে হবে, কোশ্চেনটা খুব ভালো মতো বুঝতে হবে, এটাই কি আমরা কি বলতেছি আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। তাহলে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিকের মধ্যে আপনাকে একটা সাব সাব কোশ্চেন লেখেন বা সাব একটা আইডিয়া লেখেন, আইডেন্টিফাই দ্য টপিক, আইডেন্টিফাই দ্য টপিক, আইডেন্টিফাই দ্য টপিক। যে আপনার এটা কোন টাইপসের এসে, এটা কি ওয়ান টাইপ আর্গুমেন্টেটিভ নাকি টু টাইপস আর্গুমেন্টেটিভ, এটা কি অ্যাডভান্টেজেস টাইপসের এসে নাকি ডিসঅ্যাডভান্টেজেস টাইপসের এসে, এটাকে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য টপিক। আপনি প্রথমে আইডেন্টিফাই করে নিলেন যে এটা কোন টাইপসের এসে আসছে, আর এটা হচ্ছে ব্রেন স্টর্মিং। আপনি যখনই আইডেন্টিফাই করেন ও আচ্ছা আচ্ছা এগ্রি ডিসএগ্রি আসছে পাইছি, এরপর হচ্ছে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং মানে হচ্ছে মাথায় ঝড় উঠানো, মাথায় ঝড় তোলা। কি ব্যাপারে মাথায় ঝড় উঠবে, এই যে কোশ্চেনে যেটা এসেছে, কোশ্চেনে যেটা এসেছে এর আইডিয়া সম্পর্কিত বিষয়ে আপনার মাথায় ঝড় উঠবে, আপনার মাথায় ঝড় উঠবে। ব্রেন স্টর্মিং মানে হচ্ছে মাথায় ঝড় তোলা, এটা হচ্ছে আপনার সেকেন্ড কাজ, এটা হচ্ছে আপনার সেকেন্ড কাজ, মাথায় ঝড় তোলা। এই মাথায় ঝড় তোলার আবার 3টা পার্ট। একটা হচ্ছে কোশ্চেনের, ধরেন এখানে আছে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে আপনি কি করবেন খাতার মধ্যেই 2টা ভাগ করবেন, 2টা হচ্ছে ভাগ করবেন, একটা হচ্ছে ধরেন এরকম হচ্ছে 2টা ভাগ করবেন, একটা ডান সাইডে ধরেন অ্যাডভান্টেজ লিখবেন, বাম সাইডে লিখবেন ডিসঅ্যাডভান্টেজ। ধরেন কথার কথা এই সাইডে লিখলেন হচ্ছে অ্যাডভান্টেজ আর এই সাইডে লিখবেন ডিসঅ্যাডভান্টেজ, এই সাইডে লিখবেন ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এখন এই অ্যাডভান্টেজের সাইডগুলা অ্যাডভান্টেজের জায়গায় লিখবেন, ডিসঅ্যাডভান্টেজের কথাগুলো ডিসঅ্যাডভান্টেজের সাইডে লিখবেন। এখন এখানে লিখবেন যে কি কি অ্যাডভান্টেজ আছে। এই যে এখানে বলেছে যে লার্জ কোম্পানি আর এগুলাকে শহরের বাইরে নেওয়া উচিত, তাহলে যদি শহরের বাইরে নেন এটার সুবিধাগুলো কি কি, আর যদি শহরের বাইরে নেন তাহলে এগুলোর অসুবিধাগুলো কি কি, তাহলে 2 সাইডে লিখতে থাকবেন। এটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। Start brainstorming according to the need of essay. Start brainstorming according to the need of essay. এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে now organize the points according to their strengths. এখন হচ্ছে 3 নাম্বার হচ্ছে নাও চুজ ইওর সাইড, চুজ ইওর সাইড। ভাই এগুলো আপনাদের কাছে অনেক সিলি বিষয় মনে হতে পারে যে এগুলা এত এইভাবে স্পেশালিস্ট করে লেখার কি দরকার, কিন্তু বিলিভ মি আপনি পরীক্ষার হলে যদি এইভাবে একটু মনোযোগ সহকারে বা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগান দেখবেন পরীক্ষায় ভালো করবেন। আর যদি ভাবেন যে আরে এতদিন ধরে শিখে আসছি এগ্রি ডিসএগ্রি আসলেই লেখা শুরু করুম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাইছি রে, তো সরাসরি লেখা শুরু করুম, তাহলে দেখবেন যে ঠিকই আপনাকে ওয়েট করতে হবে একটা প্যারা লেখার পরে, কিন্তু তখন ওই রকম একটা ফ্রেশ মাইন্ড পাবেন না, অলরেডি টেনশন টেনশন ভাব হয়ে যাবে। সো শুরুতেই কি বলবেন এগুলো একটু নোট করে নেবেন। আর আমি আগেও বলেছি যে কোশ্চেনের উপর আপনি ইচ্ছা মতো দাগাতে পারবেন, দাগাতে পারবেন, পেন্সিল দিয়ে দাগাবেন, কোনো অসুবিধা নাই। অ্যাডভান্টেজ হিসেবে 2টা ঘর করবেন, ডান পাশে অ্যাডভান্টেজ অথবা যেভাবে ইচ্ছা আপনি দাগান। 3 নম্বরে আপনি কি করলেন, চুজ ইওর সাইড। নাও চুজ ইওর সাইড, আপনি কি অ্যাডভান্টেজের পক্ষে নেবেন নাকি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে নেবেন। ভাই কোনো ম্যাটার করে না
যে অ্যাডভান্টেজ দিয়ে বেশি মার্কস পাওয়া যায় বা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে বেশি মার্কস পাওয়া যায়, যে কোনো ভাবে আপনি লিখতে পারেন। অ্যাডভান্টেজের পক্ষেও বেশি কথা বলতে পারেন, ডিসঅ্যাডভান্টেজের পক্ষেও বেশি কথা বলতে পারেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে একটু গুছিয়ে বলতে হবে। আরেকটা জিনিস, একটু পলিটিশিয়ানদের মতো, রাজনীতিবিদদের মতো খেলতে হবে। যখন আপনি অ্যাডভান্টেজের কথা বলবেন তখন দুনিয়ার মধ্যে এইটাই সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো সুবিধা আর কিছুতে নেই। আর যখন ডিসঅ্যাডভান্টেজের পক্ষে বলবেন, এইটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, ডিসঅ্যাডভান্টেজ, এইটাই আপনার লাইফের সব। এই টাইপসের কোনো কথাবার্তা লিখতে হবে যেটাতে বোঝা যায় যে আসলে এটা অ্যাডভান্টেজ। আপনাকে যুক্তি টুক্তি দিয়ে বোঝাতে হবে যে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ অথবা ইন মাই আইস, আমার যুক্তিতে এইটার অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি। একটা প্যারাতে অ্যাডভান্টেজ লিখবেন, আর একটা প্যারাতে যে ডিসঅ্যাডভান্টেজ যখন বলবেন, যে সাম পিপল মাইট থিঙ্ক দ্যাট, ইট মাইট হ্যাপেন দ্যাট, কেউ কেউ মনে করে, কেউ কেউ বলে যে এই ছোটখাটো সমস্যা আছে, আপনি বলছেন অ্যাডভান্টেজ, এজন্য ডিসঅ্যাডভান্টেজের কথাটা অত স্ট্রংলি বলা যাবে না। আপনি যদি ডিসঅ্যাডভান্টেজ বলেন তাহলে অ্যাডভান্টেজের কথাটাও অত স্ট্রংলি বলা যাবে না, কিন্তু দ্বিতীয় বডি প্যারাতে আপনি একটু বলবেন অ্যাডভান্টেজের কথাটা। ওকে, হয়তো অনেকে কথাগুলো বুঝতেছেন না, কারণ থিওরিটিক্যালি বলতেছি তো। এরপরের ক্লাসে আমরা যখন হাতে কলমে লিখবো সেম জিনিসটা, তখন ইনশাল্লাহ আমরা আরো ভালো মতো এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবো। ওকে, এখন দেখেন যে আমরা এই যে আপনি লিখলেন যে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ এসে অর্গানাইজ দ্য পয়েন্টস অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেংথস, যে এখন এইটার অ্যাডভান্টেজ দুইটা লিখছেন, এটার ডিসঅ্যাডভান্টেজ দুইটা লিখছেন, তাহলে আপনার কাছে কোনটার স্ট্রেংথ বেশি মনে হচ্ছে? অ্যাডভান্টেজের পক্ষ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজের পক্ষ বেশি? তাহলে যেটার পক্ষ বেশি সেটার সাইড আপনি নেবেন। ওকে, আপনি অ্যাডভান্টেজের পক্ষ নিলেন অথবা ডিসঅ্যাডভান্টেজের পক্ষ নিলেন। তাহলে আপনার হচ্ছে এখন কি করতে হবে? ইন্ট্রোডাকশন লিখতে হবে, রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা হচ্ছে দুই ভাবে লেখা যায়, যে যে কোশ্চেন যেটা আছে সরাসরি 100% সেটার প্যারাফ্রেজ করতেই হবে, প্যারাফ্রেজ করতে হবে। আমরা একটা ক্লাসে এরকম দেখাবো যে প্যারাফ্রেজ কিভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, 10টা ইন্ট্রোডাকশন একসাথে করে আপনাকে দেখানো হবে যে ইন্ট্রোডাকশন এইভাবে লেখা যায়, এইভাবে ইন্ট্রোডাকশন গুলো লিখতে হয়। আর আরেকটা হচ্ছে আপনার যদি কোশ্চেনে থাকে যে গিভ ইউর ওন ওপিনিয়ন, অথবা মানে আপনার কোশ্চেনের উপর যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে যে ডু ইউ থিঙ্ক, তাহলে অবশ্যই আপনাকে ইন্ট্রোডাকশনেই আপনাকে, আপনি কোন পক্ষে আছেন, কোন পক্ষের কথা বলতেছেন, সেটা সরাসরি আপনাকে উল্লেখ করতে হবে যে ওকে আপনি কি অ্যাডভান্টেজের পক্ষে আছেন নাকি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে আছেন। দেখেন ভাই, ইটস ভেরি নর্মাল যে কোশ্চেনে চেয়েছে গিভ ইউর ওন ওপিনিয়ন, কিন্তু আপনি কোনো ওপিনিয়নের পক্ষেই কথা বলছেন না, তাহলে কিন্তু এটা আপনার ব্যান্ড স্কোর কমবে। সো কোশ্চেনে যেহেতু বলেছে যে গিভ ইউর ওন ওপিনিয়ন, আপনাকে ইন্ট্রোডাকশনেই বলে দিতে হবে আপনার ওপিনিয়নটা কি। গিভ ইউর ওন ওপিনিয়ন। যদি গিভ ইউর ওন ওপিনিয়ন চায় অথবা কোশ্চেনেই যদি বলা থাকে যে ওপিনিয়নের কথা, তাহলে আপনাকে দুইবার ওপিনিয়ন দিতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশনে দিবেন, আর একটা হচ্ছে শেষে যে কনক্লুশনে যে আবার আপনার আপনার ওপিনিয়নটা আবার দিবেন। তাহলে হচ্ছে যদি কোশ্চেনে চায় তাহলে হচ্ছে দুইবার ওপিনিয়ন দিবেন, কোশ্চেনে যদি চায় তাহলে হচ্ছে দুইবার ওপিনিয়ন দেবেন, যদি কোশ্চেনে চায়। এরপরে হচ্ছে দেখেন স্টেপ 4। স্টেপ 4-এ হচ্ছে আপনি ধরেন এই ইন্ট্রোডাকশন তো লিখে ফেলছেন, এখন ইন্ট্রোডাকশনের পরে আপনার হচ্ছে বডি প্যারা 1 আর বডি প্যারা 2। বডি প্যারা 1 আর বডি প্যারা 2 তে লিখতে যে এই যে অন টপিক সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটাই এমন একটা সেন্টেন্স হবে, প্রথম সেন্টেন্সটাই এমন একটা সেন্টেন্স হবে যেটা দেখে বোঝা যায় যে এই পুরো প্যারাটা কিসের উপর হবে। মর্নিং শোজ দ্য ডে যেটাকে বলে, যে প্রথম সেন্টেন্সটা দেখেই এক্সামিনার যেন আইডেন্টিফাই করতে পারে যে ওকে এই প্যাসেজ, এই প্যারাতে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলা হবে, এই প্যারাতে অপরচুনিটিস অথবা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অথবা ড্রব্যাকস নিয়ে কথা বলা হবে। সো প্রথম লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার হচ্ছে টপিক সেন্টেন্স বা জিস্ট অফ দ্য প্যারা যেটা আমরা বলেছি। এরপর হচ্ছে এই যে ধরেন আপনি অ্যাডভান্টেজ বললেন, এর কারণটা কি, একটা আইডিয়া দিলেন, আইডিয়াকে আবার হচ্ছে এক্সপ্লেইন করতে হবে।
এটাকে আইডিয়াকে আবার এক্সপ্লেন করতে হবে। তো আপনার এটাকে যদি আমরা হচ্ছে ধরেন এ নাম্বার বলি, এরপরে হবে বি নাম্বার, বি নাম্বারটা কি, এক্সপ্লানেশন অফ দ্য টপিক সেন্টেন্স, এক্সপ্লানেশন অফ দ্য টপিক সেন্টেন্স। আপনি ধরেন একটা টপিক সেন্টেন্স লিখলেন, টপিক সেন্টেন্সের আন্ডারে একটা আইডিয়া বললেন, আইডিয়াকে আবার সাপোর্ট দিতে হবে। আইডিয়া, আইডিয়া ওয়ান, সাপোর্ট ওয়ান, এই এক একটা আইডিয়াকে যত বেশি সাপোর্ট দিতে পারবেন তত আসলে নাম্বারটা এখানেই ম্যাটার করে বেশি। এরপরে হচ্ছে আপনি কিছু এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দিবেন, নো ম্যাটার এটা রিয়েল অর ফেক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। যেমন হচ্ছে আপনি বললেন যে ডেইলি স্টারের সার্ভে অনুসারে অথবা বাংলাদেশের 1981 সালের ধরেন আদমশুমারি অনুসারে এই কথা, অথবা যে যদি হেলথ রিলেটেড থাকে তাহলে হচ্ছে WHO এর হচ্ছে বিভিন্ন রেফারেন্স দিবেন। তারপরে হচ্ছে বিভিন্ন টেলিভিশন নিউজ অথবা পেপারের আপনি রেফারেন্স দিতে পারেন। সো এইভাবে এক্সাম্পল কিভাবে, ফেক এক্সাম্পল কিভাবে সহিভাবে দেওয়া যায়, এটা ধরেন আমরা একটা লাইন মুখস্থ করব যে এক্সাম্পল টাইপস এর কথাগুলো যেটাতে হচ্ছে রেফারেন্স দিতে হয়। এরপরে আপনি জাস্ট একটু চেঞ্জ করে লিখবেন। সো আইডিয়া ওয়ান, সাপোর্ট ওয়ান, আর হচ্ছে এক্সাম্পল। এইভাবে যদি আপনি ইনশাল্লাহ লেখেন তাহলে হচ্ছে আপনার আইডিয়া বাড়বে, সাপোর্ট বাড়বে, এক্সাম্পল গুলো বাড়বে। আরেকটা কথা ভাই, পরীক্ষার হলে আপনি কখনোই কখনোই ট্রাই করবেন, যারা অ্যাডভান্স অলরেডি আছেন, যারা এখনই পরীক্ষা দিলে 6.57 লেভেলে আছেন, যারা 8 দরকার বা 7.5 দরকার, সো তাদের কথাটা ভিন্ন। বাট যারা একদম বিগিনার, তারা কখনোই নিজের মতো করে নতুন সেন্টেন্স বানাতে যাবেন না। আগের কোন একটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে জাস্ট কপি করবেন। যেমন হচ্ছে দ্য বিল্ডিং হুইচ লুকস অ্যামেজিং ইজ ভেরি, সহজভাবে উদাহরণ দিচ্ছি যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা অ্যাডভান্স গ্রামার স্ট্রাকচারটা কপি করবেন। আর যারা বিগিনার লেভেলে আছেন তারা বিগিনার মানে একটু মিডিয়াম লেভেল রেঞ্জের গ্রামার গুলো কপি করবেন। এখানে আমরা কি দেখেছি, দ্য বিল্ডিং হুইচ লুকস অ্যামেজিং, যেটাকে সুন্দর দেখায়, বিল্ডিং যেটাকে সুন্দর দেখায়, দ্য বিল্ডিং ইজ ভেরি টল। তাহলে আমরা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স লিখতে যাই, এরকম স্ট্রাকচারটা কপি করব। এই সেন্টেন্সটা আমাদের পুরোপুরি মুখস্থ থাকবে আর স্ট্রাকচারটা আমরা কপি করব। স্ট্রাকচারটা কি, প্রথমে হচ্ছে একটা নাম, এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, এরপরে হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আপনার অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা কপি করব। আর যারা হচ্ছে ধরেন অ্যাডভান্স লেভেলের কপিগুলো করবেন, এরা হচ্ছে ওই অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স আপনার মাথায় থাকবে, একদম কনক্রিট স্ট্রাকচারটা মাথায় থাকবে। হঠাৎ করে পরীক্ষার হলে নতুন কোনো স্ট্রাকচার নিজের মতো করে বানাতে যাবেন না, এতে ভুলের সম্ভাবনাই বেশি। যেমন হচ্ছে আমরা ধরেন এক্সাম্পলের কথা যেটা বলছিলাম, যে এ সার্ভে কন্ডাক্টেড বাই ILO অথবা কন্ডাক্টেড বাই WHO পাবলিশড ওয়ান, অথবা পাবলিশড ওয়ান কোন একটা নিউজ পেপারের নাম বললাম, অথবা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের নাম বললাম। সো এই যে হচ্ছে এ সার্ভে কন্ডাক্টেড বাই WHO ইন 2009 ফর ইনস্ট্যান্স শোড দ্যাট, তাহলে এই কথাটা আপনার পুরোপুরি কপি, এই কথাটা আপনার পুরোপুরি কপি। এ সার্ভে, সবাই একটু কাইন্ডলি লিখে রাখেন, এ সার্ভে directed by WHO in 2022 for instance published that। ওকে, এই স্ট্রাকচারটা আপনি পুরোপুরি মুখস্থ করবেন। তাহলে এর পরবর্তীতে
এর পরবর্তীতে যে কোনো ধরনের আপনি ফেক কোনো এক্সাম্পল দিতে চান, এই স্ট্রাকচারটা খালি ইউজ করবেন। বলবেনটা কি সেটা পরের কথা, কিন্তু রেফারেন্সটা কিভাবে দিবেন? এ সার্ভে ডিরেক্টেড বাই ডেইলি স্টার, অথবা এ সার্ভে পাবলিশড অন ডেইলি স্টার, এ সার্ভে ডিরেক্টেড বাই WHO ইন 2022 ফর ইনস্ট্যান্স পাবলিশড দ্যাট। ভাই এটা একদম সার্টিফাইড একটা গ্রামার, জাস্ট আপনি এরপরে বলে দিবেন যে কি বলতে চান। সো শুধুমাত্র এইটাই না, আপনার হচ্ছে ধরেন যে কোনো টাইপসের কথাবার্তা বলতে চান, এরকম জাস্ট একটা আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে সেই স্ট্রাকচারটাকে আপনি পুরোপুরি কপি করবেন। স্ট্রাকচারটাকে যদি কপি করেন, ইনশাল্লাহ আপনার ভুলের পরিমাণটা কমে যাবে, ভুল হবে না। আর যে জিনিসগুলো বললাম আপনার হচ্ছে এই কিছু জিনিস মুখস্থ করতে হবে, ভার্ব আইএনজি কোন কোন গ্রামার ইউজ করবেন, তারপরে হচ্ছে কিছু ফ্রেজ, সরি ফ্রেজ না, রাইটিং একাডেমিকে ফ্রেজ ইউজ না করাই ভালো। কিছু কিছু ইনফর্মাল ফ্রেজ আছে যেগুলো ইউজ করলে ভ্যান্স করে আরো কমে, বাড়বে তো নাই, বরং আরো মনে করলেন অ্যাডভান্স দিয়ে ব্যবহার করছি কিন্তু ভ্যান্স করে আরো কমলো। সো এগুলো আমাদের আরো বিস্তারিত আলোচনা হবে। সো এই যে আপনাকে বললাম যে রাইটিং টাস্ক 2 লেখার যে চারটা স্টেপস, এটা কি একটু কেউ বুঝেছেন বা কেউ কি একটু রিপিট করতে পারবেন? তারেক হাসান ভাই ফ্রি আছেন, একটু বলতে পারবেন কি কি বলেছি, তাহলে দেখি যেটা আপনি প্রপারলি বুঝতে পেরেছেন কিনা। তারেক হাসান ভাই। জি ভাই, আপনি একটু কাইন্ডলি বলেন যে আমরা যে রাইটিং টাস্কের চারটা যে স্টেপস বললাম, রাইটিং টাস্কের যে চারটা স্টেপস বললাম, এটা আপনি শুরুতে কি করবেন, শুরুতে কি করবেন, মাঝে কি করবেন, আর কিভাবে আপনি লিখবেন, একটু কাইন্ডলি বলেন, তাহলে হচ্ছে আপনার তো মানে একবার রিভাইজ হবেই, অন্য সবার জন্য আরো ক্লিয়ার হবে। ভাইয়া একটু বলেন প্লিজ। স্টেপস বলতে আমি লিখতে গিয়ে যে চারটা ধাপ করবো, এইটা যেমন আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, কি ধরনের টপিকটা, কি ধরনের চারটা আছে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কজ, ইফেক্ট, জি 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 ভাইয়া, এরপর? কোন ধরনের টপিক ওইটা, আর হলো যে কতগুলো পয়েন্ট আকারে আমি কি করবো, বাছাই করবো যে কি পয়েন্টের আকারে আমি লিখবো, যেটাকে ব্রেন স্টর্মিং বলা হয়। ঠিক আছে, এরপরে আমি লেখা ইন্ট্রোডাকশন করবো। জি জি। ইন্ট্রোডাকশন ব্রেনস্টর্মিং এ কি কি করবেন ভাইয়া? ব্রেনস্টর্মিং এ ব্রেনস্টর্মিং এ তো আমি আসলে যে টপিক অনুযায়ী কতগুলো পয়েন্ট করবো, আমি করবো, বুঝে নেবো যে এই পয়েন্টের আন্ডারে আমি লিখবো, যেমন কতগুলো যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়, কি কি অ্যাডভান্টেজ গুলো আছে আমি চাই, ডিসঅ্যাডভান্টেজ থাকলে এরকম ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি লিখবো এরকম। মানে হচ্ছে দুইটা পয়েন্টে আপনি লিখবেন, লিখে আপনার কাছে হচ্ছে যেটা বেশি মনে হয়, যেটা হচ্ছে বেশি মানে যে স্ট্রেংথ মনে হয় ওইটার পক্ষেই আপনি থাকবেন। জি অবশ্যই। জি, এরপর? পয়েন্ট গুলো অর্গানাইজ করে আমি পরে ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশনের ওইটার কতগুলো ইয়ে আছে, যেমন ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করে লিখবো। প্যারাফ্রেজে আমার একটু সমস্যা আছে, প্যারাফ্রেজ করে ওইটা আবার লিখার, তারপরে ওপিনিয়ন, আমি কোন পক্ষে যাবো বা বিপক্ষে যাবো কিনা, এটা আমার জি ক্লিয়ারলি জি, মানে ক্লিয়ারলি এক্সপ্রেস করতে হবে, ওপিনিয়নে আপনাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করতে হবে কোন পক্ষে আছে। এরপরে তো বডি প্যারা আসবে। বডি প্যারা 1-2 তে, যেমন আমি যদি অ্যাডভান্টেজ কে রিফার করি, বডি প্যারা একে অ্যাডভান্টেজ গুলো লিখবো, যে পয়েন্টগুলো আমি খুঁজে বের করেছিলাম ওগুলো। এরপরে অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যার সাথে ওইটা এক্সাম্পল দিয়ে ওইটাকে করতে হবে। এরপরে ডিসঅ্যাডভান্টেজ যেটা থাকবে, যদি আমি বডি প্যারা 2 লিখি তখন এরপরে কনক্লুশন। কনক্লুশনে তো আছেই, আর টপিক সেন্টেন্স বা জিস্ট অফ দ্য প্যারা মানে কি ভাইয়া? টপিক সেন্টেন্স বলতে আমি যেমন আমি যেটা বলছি যে আমি যদি অ্যাডভান্টেজ গুলো চাই, যে আমার
টপিক বডি জি প্যারা জি এক জি। হয়, তো ওইটার আন্ডারে আমি যে বুঝতে পেরেছি যে আমি বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পেরেছেন, তার মানে আপনি স্যাম্পল হিসেবে অন্য সবাইও আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাট বক্সে বলেন অথবা কোশ্চেন করেন অথবা ডিরেক্ট কথা বলেন। আর একটা কথা হচ্ছে কি ভাইয়া, প্যারাফ্রেজ মানে হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম। প্যারাফ্রেজটা হচ্ছে কোশ্চেনে যেটা থাকবে সেই কথাটা ডিরেক্ট আপনি আর বলবেন না, কোশ্চেনে থাকবে সেই কথাটা ডিরেক্ট আর বলবেন না, সেই কথাটা ইংরেজিতে ঘুরিয়ে পেঁচিয়ে, যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভে বলবেন, প্যাসিভে থাকে অ্যাক্টিভে বলবেন, এক গ্রামারে থাকলে অন্য গ্রামার দিয়ে বলবেন, সেন্টেন্সের সিনোনিম, একটা ওয়ার্ডের সিনোনিম ইউজ করবেন। সো এইভাবে হচ্ছে প্রথমের কথা শেষের দিকে বলবেন, শেষের কথাগুলো শুরুর দিকে বলবেন। সো এইটাকে এইভাবে নানান ভাবে প্যারাফ্রেজ করা যায়, যেটা আমাদের হচ্ছে এই যে আমরা যে ক্লাস লেকচার নোট দিয়েছি, সে নোটের 10 নাম্বার ক্লাস লেকচার পিডিএফ এ আছে, আর 10 নাম্বার ক্লাস রেকর্ডে আছে প্যারাফ্রেজ কিভাবে করতে হয়। আর হচ্ছে ভাইয়া এই যে টপিক সেন্টেন্স অথবা এক্সপ্লানেশন অফ দ্য সেন্টেন্স, টপিক সেন্টেন্স মানে হচ্ছে ফারজানা ম্যাম, টপিক সেন্টেন্স মানে হচ্ছে একটা প্যারার প্রথম সেন্টেন্সটা হচ্ছে টপিক সেন্টেন্স। ধরেন যে আপনি আপনি হচ্ছে একটা কথা বলতেছেন, বা আপনার ছোট ভাই অথবা বড় ভাই অথবা কারো উপর খুব রাগ হয়েছেন, প্রথম কথাটাই যদি আপনার খুব রাগী কথা হয়, তার মানে কি আপনার পরের কথাগুলো কি রাগী হবে নাকি স্নেহের কথাবার্তা হবে বলেন? প্রথম কথাটা যদি ধমকের সুরে হয়, প্রথমে আপনি ধমক দিছেন, পরের কথাগুলো কি স্নেহের কথা হবে নাকি রাগের কথাই হবে বলেন? অবশ্যই প্রথম সেন্টেন্সকে অনুসরণ করে যাবে। অবশ্যই রাগের কথাই হবে, যেহেতু প্রথমে ধমক দিয়ে শুরু করেছেন। এট দ্য সেম টাইম জিস্ট মানে হচ্ছে সারমর্ম বা হচ্ছে সামারি। সো পুরো প্যারাগ্রাফকে এটা হচ্ছে আপনাকে আপনার হচ্ছে একটা ওটাকে কি বলে, যে যেটা যেটা পুরো প্যারাগ্রাফের একটা লাইন, যেটা দেখে পুরো প্যারাটা বোঝা যাবে যেটা হচ্ছে কিরকম আসতেছে, নেক্সটে আপনার কি কি কথা আসতেছে। আর হচ্ছে ভাইয়া এইরকম জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আপনি এই যে আপনাকে যে বইগুলো দিয়েছি, রাসেল মিসেল একটা বই দিয়েছি, সাইমনের বই দিয়েছি, এখান থেকে প্রতিদিন প্রতিদিন আপনি 4-5টা করে লেখা রিডিং পড়বেন। রিমেম্বার মাই ওয়ার্ড, জাস্ট রিডিং পড়বেন, রিডিং। রিডিং পড়ে কি হবে, আপনার হচ্ছে আইডিয়া জেনারেশন হবে। ওকে, কোশ্চেনে কি থাকে আর আমি বলবোটা কি, এইভাবে হচ্ছে আইডিয়া জেনারেশন হবে। আর প্রতিদিন একটা করে লিখতে হবে। যদি আপনি 7 পেতে চান, ধরে নিচ্ছি সবার হচ্ছে মিডিয়াম, হচ্ছে আমাদের মিডিয়াম টাইপসের, আমাদের যে বেসিক বা ফাউন্ডেশন লেভেল মিডিয়াম। সো আপনি হচ্ছে মিনিমাম 30টা রাইটিং আপনি হাতে কলমে লিখবেন। যদিও অনেক বোরিং একটা কাজ, বাচ্চাদের মতো করে একটু বিনয়ী হয়ে ধৈর্য ধরে একটু কষ্ট করে লিখবেন। মিনিমাম 30টা রাইটিং আপনি খাতা কলমে লিখবেন। আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, এই যে এটা লিখবেন, এটা হচ্ছে মেইন, আপনার বাসার খাতায় লিখবেন না। ট্রাই করবেন সবকিছু একটু অর্গানাইজড ওয়েতে একটু সবকিছু করার। সো এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু বাসার খাতায় না লিখে এটা মানে মেইন মেইন যে পরীক্ষার খাতাগুলো আছে, এটা আমি আপনাকে আমাদের যে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে দিয়ে দিচ্ছি। ওখানে হচ্ছে আপনার মিনিমাম 30টা রাইটিং, এই ফাইনাল পরীক্ষায় যে স্যাম্পল আনসার শিট থাকে ওখান থেকে লিখবেন। ওখান থেকে হচ্ছে ওটা প্রিন্ট আউট করে ওখানে লিখবেন। দেখেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ভাইয়া সবাই হচ্ছে ওই ক্লাস রেকর্ড যেটা দিয়েছি 10টা গ্রামার লেকচার শিট আর হচ্ছে ক্লাস রেকর্ড, ওগুলো একটু পড়বেন যাতে করে ভালো মতো আইডিয়া হয়। আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আহ, যে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন, ইতিমধ্যে আমি ওইটা দিচ্ছি আপনাদেরকে। আর আর হচ্ছে ভাইয়া অবশ্যই আপনাদেরকে এইগুলা লিখতে হবে, খাতা কলমে লিখতে হবে, এবং কি কি পড়তে হবে সেগুলো আমি অলরেডি আজকেও বলেছি, এরপর আমরা হাতে কলমে ইনশাল্লাহ লিখবো। বাট আপনি যদি না লেখেন ভাই, তাহলে আপনি যদি না পড়াশোনা করেন, না লেখেন, তাহলে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। আমাদের হাতে এই ধরেন এটা দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না।
সো ভাই একটু কষ্ট করে একটু পড়বেন, খাতা কলম নিয়ে হাতে কলমে লিখবেন, আশা করি ভালো রেজাল্ট করবেন। আদারওয়াইজ দেখেন ভাই, আমাদের কাছে পড়েই কিন্তু অনেকে ভালো রেজাল্ট করে, আবার আমাদের কাছে পড়েও অনেকে 5, 6, 7 পাচ্ছে। অবশ্য অনেকে এরকম আছেন যে রিকোয়ারমেন্টই 5.5, আসে বলেন যে ভাই আমার স্কোর 5.5 হলেই হবে। সো আমি যতই চেষ্টা করি, সে তার দরকারি 5.5, সে চেষ্টাই করে ওইটুকু। So, এটা ভিন্ন বিষয়। বাট আপনি যে যে লেভেলে আপনি হচ্ছে স্কোর করতে চান, আপনাকে ওই লেভেল পর্যন্তই প্রিপারেশন নিতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু মানে সম্ভব হবে না। আর একটা কথা ভাই, ওই যে আহ, আমি তো হচ্ছে খাতা কলমে বা হচ্ছে সাহিত্যের মতো করে বলতেছি না, অনেক সুন্দর অনেক ভালো আমি সংখ্যা দিয়ে বলতেছি যে আপনি 7 পেতে চান, 30টা রাইটিং খাতা কলমে লিখতে হবে, আর প্রতিদিন 4-5টা করে রিডিং পড়তে হবে। ওই যে রাসেল মিসেলের বইটার কথা বললাম, সাইমনের বইটার কথা বললাম, অথবা বাংলাদেশি অথবা যে কোনো বই আপনি জাস্ট হচ্ছে রিডিং পড়বেন। রিডিং রিডিং যদি আপনি পড়েন, আপনার এগুলো ব্যাপকভাবে আইডিয়া জেনারেট হবে, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। আর খাতা কলমে যখন লিখবেন, ভাই আপনি যদি খাতা কলমে না লিখেন, দেখবেন পরীক্ষার হলে যে প্যাচ লেগে গেছে, প্যাচ লেগে গেছে যে এরপরে জানি কি লিখতে হয়, এরপরে জানি কি লিখতে হয়। আর একটা কথা ভাই, লিখবেন তো লিখবেন, এই মেইন রাইটিং আনসার শিটটা প্রিন্ট করে এই জায়গায় লিখবেন। ওকে, ওকে, আমাদের আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। যাদের কোশ্চেন আছে তারা সবাই থাকেন, কোশ্চেন করেন। আর যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন। ওকে, যে কেউ কোশ্চেন করতে পারেন, যে কোনো কথা বলতে পারেন। সবাইকে, সবাই আনমিউট করতে পারেন, আনমিউট করে কোশ্চেন করেন। আর হচ্ছে আপনারা বাকি সবাই লিভ নিতে পারেন। ক্লাস আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম স্যার আসসালাম। জি ম্যাম বলেন। কিছু বলতে পারবো? জি জি ম্যাম, জি স্যার ম্যাম। কাইন্ডলি আমাকে করে নিয়ে ইনশাল্লাহ। আর হচ্ছে যে সেকেন্ডলি হচ্ছে ক্লাসের আপনার টাইমটা কি রাত 10টা থেকে ফিক্স নাকি আরেকটু আগানো যাবে, 9:30 থেকে করা যাবে? আহ, মনে হয় না যাবে, বাট মানে গ্রুপে তো সবাইকেই তো ম্যাম মানে 10টা বলেই নেওয়া হয়েছে। হ্যাঁ, তো অনেকে হয়তো এটা অ্যাকসেপ্ট করবে না। তারপরেও আমি জি জি সবার সাথে কথা বলে, যে সবার সম্মিলিত ব্যাপার তো ম্যাম, ধরেন জি 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 এই জন্য আর কি একটু ঝামেলা আর কি। ঠিক আছে। হুম, আর জি কোনো জি কোশ্চেন বা পড়াশোনা জি রিলেটেড বা ইনশাল্লাহ। হচ্ছে আমি কিন্তু মোটামুটি আজকে যেটা করলাম যে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে, পুরোপুরি একটা আইডিয়া দিলাম। আর নেক্সট ক্লাসে তো আমরা হাতে কলমে লিখবই। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট লেখা শুরু করব। আর ইন্ট্রোডাকশনে কি কি লেখা যায়, কনক্লুশনে কি কি লেখা যায়, এগুলো আমরা লিখে দেব, কোনো সমস্যা নাই। জাস্ট মোটামুটি ইনশাল্লাহ। একটা যেটা আমরা বলেছি যে 6.5 পাওয়ার জন্য যে যে যা যা স্ট্রাকচার দরকার সব আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। আপনি যদি একটু ভালো মতো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আরো ভালো স্কোর করা সম্ভব। কিন্তু প্র্যাকটিস না করলে অলমোস্ট নট সম্ভব। স্যার ওকে, আর কারো কোনো আমরা কোশ্চেন বই দুটো নিয়ে নিতে চাই, জি জি ম্যাডাম। বই দুটো নিতে চাই স্যার।